হ্যাঁ, কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ আমাকে? স্যার আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? অন্যান্য ক্লাস সব হচ্ছে তো তোমাদের নাকি? কোনো ক্লাস হচ্ছে না এমন অবস্থা আছে? জি স্যার, হচ্ছে সবগুলোই। কোনোটা হচ্ছে না এমন অবস্থা নাই না? না না স্যার, সবগুলাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো প্রত্যেকটা সাবজেক্টের যে শিক্ষকগুলো ক্লাস নিচ্ছেন, মনোযোগ দিয়ে ক্লাস করো, এগুলো নোট রাখো। রিভিউ এর সময় বিষয়গুলো লক্ষ্য করো, কোন বিষয়গুলোতে এমফাসাইজ দেওয়া হয়। আহ, নিজস্বভাবে তোমাদের প্রবলেম থাকলে সেগুলো তো অবশ্যই টিচারকে ইনফর্ম করবা যে এই টপিক গুলো আমাদের মেজর প্ল্যান। আমার অংশ শোনা যায় সবকিছু? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে তোমাদের যেহেতু ঈদের পরে একটা টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে, পরীক্ষাটা হবেই, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। যেহেতু টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক পরীক্ষা হবে, সো প্রত্যেকটা রিভিউ ক্লাস মনোযোগ দিয়ে করবা। আর কোন টপিক গুলো পড়াই সেগুলো একটু মানে নোট রাখবা বা আইডেন্টিফাই করবা যে মেজর কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, বা তোমাদের কোন প্রবলেম থাকলে সেটা টিচারকে অবশ্যই একজন সিআর, জাস্ট তিনজন সিআর এর যে কোনো একজন প্রবলেম তুমি টিচারকে মেইল করতে পারো যে স্যার আমাদের এই এই টপিক গুলোতে মেজর প্রবলেম আছে। সো আমার পার্টের আজকে আমি জাস্ট স্টার্ট করব। আমার পার্টের অংশতেও তোমাদের যদি মেজর কোনো জায়গায় মনে হয় না ওই জায়গায় একটু বেশি এমফাসাইজ দেওয়া লাগবে, বা হচ্ছে ওই জায়গায় তোমাদের কনফিউশনটা বেশি, সিআরদের যে কোনো, সরি একটু লাইনটা ডিস্টার্ব হয়েছিল, এখন শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আমি যেটা সংক্ষিপ্তভাবে যেটা বললাম যে জিনিসটা হচ্ছে, যেহেতু তোমাদের ঈদের পরে হচ্ছে টেন্টেটিভ একটা ডেট আছে পরীক্ষার, অবশ্যই প্রত্যেকটা ক্লাসের রিভিউ ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, নোট রাখবা। স্পেশাল প্রবলেম থাকলে একজন সিআর সেটা টিচারকে মেল করবা এবং ইনফর্ম করবা, ঠিক আছে? সো আমার পার্টের অংশেও যদি তোমাদের মেজর কোনো জায়গাতে প্রবলেম থাকে টপিক গুলোতে, সেটা অবশ্যই একজন সিআর একসাথে করে আমাকে মেল করবা আজকের পর, ঠিক আছে? সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি আমার অংশে যে জিনিসগুলো ছিল আমি আর একবার একটু দেখাবো তোমাদের স্যার এখানে। কাইন্ডলি যদি একটু রেকর্ড করতেন, আমাদের তো হ্যাঁ, ম্যাক্সিমামই আসে না এখানে। আচ্ছা আচ্ছা, আর সমস্যা নেই, তোমরা রেকর্ডেড ইয়া পাইবা আমার কাছ থেকে। ক্লিয়ার? হ্যালো? জি স্যার, বলতেছিলাম যদি ক্লাসটা রেকর্ড করতেন। হ্যাঁ হ্যাঁ, ওয়েট, রেকর্ডেড পাবা তোমরা, সমস্যা নেই। আচ্ছা, এখানে সিলেবাসটা লক্ষ্য করো। সাবজেক্ট নেম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট, আমার অংশে হচ্ছে কনসেপ্ট অফ বিজনেস, বিজনেস কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। সো এখানে কম্পোনেন্টস অফ বিজনেস, এলিমেন্টস অফ বিজনেস, বিজনেস টাইপ, ইভালুয়েশন অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট ফাংশন, এই বিষয়গুলো রয়েছে। সো আমি যেটা বললাম যে আমি আমার মতো দেখাবো, যেমন আজকে তোমাদের কিছু অংশ দেখাবো, রিভিউ করব।
বাট তোমাদের যদি স্পেশাল কোনো অংশে প্রবলেম বেশি থাকে সেটা অবশ্যই একজন সিআর আমাকে মেল করবা, যে স্পেশাল কোনো এরিয়াতে বা স্পেশাল কোনো টপিকে বা স্পেসিফিক যে টপিক গুলোতে প্রবলেম আছে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো আজকে খুব অল্প রিভিউ করা হবে। সেই ক্ষেত্রে স্টার্টিং এ যে বিষয়গুলো ছিল তোমাদের, বিজনেসের ডেফিনেশন বা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বা বিজনেসের ক্যারেক্টারিস্টিক্স, স্কোপ অফ বিজনেস, ইন্ডাস্ট্রি। এখানে তোমরা দেখবা যে ইন্ডাস্ট্রি, কমার্স বা ট্রেড, এই বিষয় তিনটার মধ্যে ডিফারেন্স কি বিষয়টা থাকে, বা ডিরেক্ট সার্ভিস বলতে কি বোঝায়, বা বিজনেসের এনভায়রনমেন্ট গুলো কি কি, বিজনেস এনভায়রনমেন্ট গুলো কি কি, বিজনেস এনভায়রনমেন্টের এলিমেন্টস গুলো কি কি, বা এখানে ডিফারেন্ট টাইপ অফ বিজনেস, সোল প্রপার্টিশিপ, পার্টনারশিপ, জয়েন্ট স্টক বা কোঅপারেটিভ সোসাইটি, স্টেট এন্টারপ্রাইজ, জয়েন্ট ভেঞ্চার বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যতগুলো টাইপ আছে আজকে হয়তো পার্টনারশিপ পর্যন্ত দেখানো যাবে। চ্যাপ্টারটা একটু বড়। তো শুরুতেই আসি, শুরুতেই তোমাদের যে বিষয়টা, যে বিজনেস ডেফিনেশন, বিজনেস ডেফিনেশনটা সবাই লক্ষ্য করো, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কাজকেই আসলে বিজনেস বলা হয়। তো এইখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে, যে বিজনেস ইজ দ্য অ্যাক্টিভিটি পারফর্ম বাই অ্যান ইন্ডিভিজুয়াল অর এ গ্রুপ অফ পিপল। তার মানে কি, বিজনেসটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি যেটা একজন ইন্ডিভিজুয়াল বা একটা গ্রুপ অফ পার্সন হচ্ছে কি পারফর্ম করবে, সেটা প্রফিট আর্ন করার জন্য। বাট এটা অবশ্যই, এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, উইদিন দ্য গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন। যদি কোনো বিজনেস গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে হয়, সেই ক্ষেত্রে সেটাকে আসলে বিজনেস বলা যাবে না। তাহলে বিজনেসের ডেফিনেশন সেটা আসলে কি ফুলফিল করে না। তো অনেকেই অবৈধভাবে বিজনেস করে, সেটা আসলে মানে ফর্মাল অ্যাসপেক্টে সেটা বিজনেস না। তো সেই ক্ষেত্রে এখানে তোমরা যখনই একটা বিজনেসের ডেফিনেশন আসবে, এই লাইনটা যেন মোস্ট পারফেক্টলি উল্লেখ থাকে, যে জিনিসটা হচ্ছে উইদিন দ্য গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন। তুমি গভর্নমেন্টের রুলস রেগুলেশনের বাইরে যদি বিজনেস করো, মানে প্রফিট আর্ন করো অ্যাক্টিভিটির মাধ্যমে, সেই ক্ষেত্রে সেটা আসলে ফর্মাল বিজনেস না। সো বিজনেস হচ্ছে ওই ধরনের অ্যাক্টিভিটি যেটা তুমি পারফর্ম করবা প্রফিট আর্ন করার জন্য, বাট সেটা উইদিন গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশনের। হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? তো এই কারণে বলা হয় যে এই যে উইথ এ ভিউ টু আর্নিং প্রফিট, মানে তোমার প্রফিট আর্ন করার জন্য বৈধ অর্থনৈতিক কাজ। এই বৈধ বলতেই বোঝায় যে গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন, তুমি গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে তুমি বৈধভাবে মানে প্রফিট আর্ন করার জন্য কাজ করতেছো। সবাই ক্লিয়ার ডেফিনেশনের কোন জায়গাটাতে এমফাসাইজের ইস্যুস আছে? জি স্যার। আচ্ছা, একজন একটু এক্সপ্লেন করবা। স্যার, বেসিক্যালি বিজনেস হচ্ছে হলো এমন একটা অ্যাক্টিভিটি যেটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালও করতে পারে বা হচ্ছে গ্রুপ অফ পিপল হচ্ছে বেসিক্যালি প্রফিট এর লক্ষ্য রেখে হচ্ছে বিজনেসটা করে, কিন্তু সেটা অবশ্যই গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশনের মধ্যেই হতে হবে। রাইট, এটা রাইট। হচ্ছে প্রাইম ফ্যাক্টর। সো অবৈধভাবে অনেকে বিজনেস করে, সেটা কিন্তু ফর্মালি বিজনেস না। সো দ্যাটস ওয়াই ডেফিনেশনে এই জিনিসটা এমফাসাইজের ইস্যুস আছে, যে তুমি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কাজকে। সো বৈধ বলতে এখানে গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন বোঝায়। সো এইটা গেল। আর এখানে আসি যে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। সায়েন্স বলতে জেনারেল ট্রুথ গুলোকে বোঝায়, ইঞ্জিনিয়ারিং বলতে তোমার সায়েন্টিফিক নলেজ অ্যাপ্লাই করে কোনো কিছু ক্রিয়েট করাকে বোঝায়, আর টেকনোলজি বলতে আসলে ওই ইঞ্জিনিয়ার টুলস এর সামেশনকে বোঝায়। তো এগুলো নর্মাল কনসেপ্ট, এগুলো তোমরা জানো অলরেডি। তো এরপরে আসি যে ম্যানেজমেন্ট।
তো এইখানে ম্যানেজমেন্ট ডেফিনেশন দেওয়া আছে, তোমরা অলরেডি এগুলো আগেও ডিসকাস করা হয়েছে। এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা বলতে পারো এই ডেফিনেশনে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বল। ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে ম্যানেজমেন্টের ফাংশন আর অ্যাক্টিভিটি দুইটাই তো হচ্ছে সেম না, মানে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং আর কন্ট্রোলিং। ফাংশন, হ্যাঁ, এই প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং এটা হচ্ছে ম্যানেজমেন্ট ফাংশন। এখন অ্যাক্টিভিটিসে এগুলো আসবে, আহ, মানে সিমিলার টাইপ, বাট হচ্ছে অ্যাক্টিভিটিসে আদার্স ম্যাটার গুলো ইনকর্পোরেট হতে পারে। যদি স্পেসিফিক বলো যে ফাংশন, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, বা অ্যাক্টিভিটিস এর মধ্যে এই চারটাও পড়ে যাবে, আদার্স বিষয়গুলো আসতে পারে। জি স্যার, বুঝতে পেরেছি। তো এখানে আর কারো কোনো কনফিউশন আছে ডেফিনেশনটাতে? কিছু জিনিস হচ্ছে আন্ডারস্ট্যান্ড করার জন্য, যেমন এখানে দেখো ম্যানেজমেন্ট হচ্ছে কিছু কাজের সমষ্টি। সেগুলো কি কাজ আসলে? প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। এখন এই চারটা কাজ, এই চারটা কাজের সমষ্টি। এই চারটা কাজ করতেছো, এই কাজগুলো করতেছো তুমি হচ্ছে প্রতিষ্ঠানের রিসোর্স গুলো ব্যবহার করে। প্রতিষ্ঠানের রিসোর্স গুলো কি কি আছে? মানুষ আছে, অর্থ আছে, ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল এবং ইনফরমেশন রিসোর্স। তো এই চার ধরনের, একটা অর্গানাইজেশনের চার ধরনের রিসোর্স গুলো ব্যবহার করে তুমি হচ্ছে এই চারটা কাজ করতেছো। সেটা কেন করতেছো? ওই অর্গানাইজেশনের গোলটা অ্যাচিভ করার জন্য, এবং সেটা অবশ্যই ইফিসিয়েন্ট এবং ইফেক্টিভ ম্যানারে। তো ইফেক্টিভ ম্যানারে, তো ইফিসিয়েন্ট বলতে তো বোঝাচ্ছে যে কোনো তুমি ইফিসিয়েন্ট এন্ড ইফেক্টিভ ম্যানার। ইফিসিয়েন্ট বলতে বোঝাচ্ছে যে তুমি কোনো সঠিক কাজ করা, দেন হচ্ছে আহ, মানে কাজটি সঠিকভাবে করা। আর ইফেক্টিভ বলতে বোঝাচ্ছে সঠিক কাজ করা। তো তোমার ইফেক্টিভ বলতে বোঝায় যে মানে তোমার লক্ষ্যটা আর কি, সঠিক সঠিক কাজ করা। আর ইফিসিয়েন্ট বলতে বোঝায় যে তুমি সাপোজ কম খরচে কিভাবে সম্পদগুলো ব্যবহার করে মানে কাজটি সঠিকভাবে করা আর কি। সম্পদের সঠিক ব্যবহার করে কম সময়ে কম খরচে তুমি হচ্ছে কাজটি সঠিকভাবে করলা। আর ইফেক্টিভ জিনিসটা আসলে হচ্ছে তুমি কোনো সঠিক কাজ করা, মানে লক্ষ্যকে উদ্দেশ্য করে করা, লক্ষ্য অ্যাচিভ করা, মানে সঠিক কাজটা কিভাবে করা যায়। সো যদি খুবই শর্টলি বলা যায় যে হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে চারটা কাজের সমষ্টি। সেটা হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। এই চারটা কাজ আসলে করা হয় হচ্ছে ওই প্রতিষ্ঠানের বা অর্গানাইজেশনের রিসোর্স গুলো ব্যবহার করে। এই রিসোর্স গুলো কি কি? সেটা হচ্ছে ম্যান পাওয়ার আছে, ফাইন্যান্সিয়াল আছে, ফিজিক্যাল আছে এবং ইনফরমেশন রিসোর্স আছে। এবং এই অর্গানাইজেশনের রিসোর্স গুলো ইউজ করে এই 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 কাজগুলো, এই চারটা কাজ করা হয় ওই অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য, এবং সেটা ইফিসিয়েন্টলি এবং ইফেক্টিভ ম্যানারে করা হয়। যদি সেটা করা হয় সেটাকে বলা হচ্ছে কি ম্যানেজমেন্ট। এটা ইন জেনারেল অ্যাসপেক্টে ম্যানেজমেন্টের ডেফিনেশনটা হচ্ছে এইটা, যে তুমি একটা অর্গানাইজেশনের ম্যান পাওয়ার আছে, ফাইন্যান্সিয়াল অবস্থা আছে, বা ফিজিক্যাল রিসোর্স আছে, ইনফরমেশন রিসোর্স আছে, এগুলোকে ইউজ করে তোমার প্ল্যান করা, অর্গানাইজ করা, লিড করা, কন্ট্রোল করা ওই অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য, সেটা ইফিসিয়েন্টলি এবং ইফেক্টিভলি। ইফেক্টিভলি আমি বললাম যে জিনিসটা হচ্ছে কোনো সঠিক কাজ করা। আর হচ্ছে ইফিসিয়েন্ট বলতে বোঝালাম যে কাজটি সঠিকভাবে করা। সো এই যে বিষয়গুলো আহ, এইভাবে মানে ডেফিনেশনটা আসে শর্টলি, যে হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে চারটা কাজের সমষ্টি। সেটা হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। সেটা ওই অর্গানাইজেশনের রিসোর্স গুলো ইউজ করে করে। সেই রিসোর্স গুলো কি কি? হিউম্যান, ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল এবং ইনফরমেশন রিসোর্স। তার মানে কি, একটা অর্গানাইজেশনের রিসোর্স গুলো ইউজ করে এই চারটা কাজ করা হয় ওই অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য। সেটা অবশ্যই ইফিসিয়েন্টলি এবং ইফেক্টিভলি হতে হবে, হয় হচ্ছে ইফিসিয়েন্ট এন্ড ইফেক্টিভ ম্যানারে। সো যদি সেটা ইফিসিয়েন্টলি এবং ইফেক্টিভ ম্যানারে হয়, তখন সেটাকে বলা যাবে কি ম্যানেজমেন্ট। সবাই ক্লিয়ার এই জায়গাটাতে? আইডি 36।
জি স্যার, ক্লিয়ার। একটু এক্সপ্লেন করবেন আপনি? সবাই লক্ষ্য রাখবেন, আমার ক্লাসে কিন্তু এক্সপ্লেন করতে হবে, মানে যে টপিক গুলো আমি বলবো সেগুলো এক্সপ্লেন করতে হবে কাউ না কাউকে। আপনি এক্সপ্লেন করেন, দেখা যাক। আইডি 36। আইডি 36 শুনতে পাচ্ছেন? তো আমি আবার বলছি, যদি শোনা যায়, আমার কথা শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আইডি 36 শুনতে পাচ্ছেন? থার্টি সিক্স 36 কি শুনতে পাচ্ছেন না নাকি? আচ্ছা, আইডি 1। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো। আসসালাম। হ্যাঁ, হ্যালো স্যার, শোনা শুনতে যায় না পাচ্ছি তোমার স্যার। কথা, কি বললা? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তোমাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? আর সো আমরা কি বললাম যে হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে 4টা কাজের সমষ্টি। একটা হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। এই 4টা কাজ যখন কোনো প্রতিষ্ঠানের বা অর্গানাইজেশনের ম্যান পাওয়ার, ফাইন্যান্সিয়াল এবং ফিজিক্যাল বা ইনফরমেশন রিসোর্স গুলো ব্যবহার করে করা হয় ওই অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য, এবং সেটা যদি ইফিসিয়েন্ট এবং ইফেক্টিভ ম্যানার করা হয়, তখন সেটাকে আমরা বলছি ম্যানেজমেন্ট। ক্লিয়ার? আইডি 1। জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, একটু এক্সপ্লেন করবেন। জি, ম্যানেজমেন্ট হচ্ছে স্যার মূলত 4টা কাজের সমষ্টি। তো 4টা কাজ হচ্ছে স্যার আমাদের প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং আর কন্ট্রোলিং। তো এই 4টা কাজ আমরা করব হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের রিসোর্স গুলি ব্যবহার করে, যেমন হিউম্যান রিসোর্স, ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল রিসোর্স এবং ইনফরমেশন যেগুলো আছে, এই রিসোর্স গুলো ব্যবহার করে আমরা 4টা কাজ করব। আর এই 4টা কাজকে ব্যবহার করতে হবে হচ্ছে এফিসিয়েন্ট ভাবে এবং এফেক্টিভ ভাবে, যাতে আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্যটা অর্জন হয় সেভাবে। তখন এই সম্পূর্ণ কাজটা হলে ওটাকে আমরা বলতে পারবো একটা গুড ম্যানেজমেন্ট। রাইট রাইট, ভেরি গুড। সো বাকি যারা আছো অবশ্যই ক্লাসে অ্যাটেন্টিভ থাকবে। আমার টপিক গুলো কিন্তু তোমাদের কেউ না কাউকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? স্যার আমার নেট চলে গেছিল। আচ্ছা, যাই হোক, সবাইকে আমি বলে রাখলাম আমি খুবই কম টপিক পড়াবো, তোমরা নোট রাখবো অবশ্যই। রেকর্ড তো আছে, সো রেকর্ড সেই ক্ষেত্রে আছে, এবং ক্লাসের ইনফরমেশন গুলোও নোট রাখবা কি বলি। সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার ফাইনালের জন্য টপিক গুলো সিলেকশন তোমার জন্য ইজি হবে, যে না ইম্পর্টেন্ট টপিক গুলো কোনগুলো বা এমফাসাইজ দেওয়া হচ্ছে কোনগুলোতে। কারণ রিভিউতে তোমার একদম সব জিনিসই আসবে না, কারণ অনেক বেশি ডিটেলস আছে। কিছু জিনিস তোমাকে মানে বাসায় পড়াশোনা করতে হবে, যেহেতু একদম শুরু হচ্ছে। দ্যাটস ওয়াই কিছু ডেফিনেশন বা হচ্ছে টার্ম বা ডেফিনেশন গুলো যেগুলো আছে সেগুলো দেখানো হচ্ছে। সো এখন এটা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এখানে এই যে আমি যে জিনিসটা বললাম, এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্টের একটা ডেফিনেশন। বাট যখন আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আসবে, তখন কিন্তু বিষয়টা দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট টু দ্য প্র্যাকটিস অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সো যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে এখানে ম্যানেজমেন্ট টুলস গুলো সবচেয়ে বেশি আসে। যে অ্যাপ্লাইড ম্যানেজমেন্টের যে টুলস গুলো আছে, একটু সবাই লক্ষ্য করবা, এইটা যেটা আছে এটা হচ্ছে ইন জেনারেল অ্যাসপেক্টে ম্যানেজমেন্টের ডেফিনেশন। তো যখন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যাসপেক্টে আসবে, তখন কিন্তু ম্যানেজমেন্ট টুলস গুলোকে এমফাসাইজ করা হয়, মানে অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস। সাপোজ তোমরা তো এখনো ওই জিনিসগুলো সেইভাবে এখনো লার্ন করো নাই, যে ম্যানেজমেন্ট টুলস গুলো বা ম্যানেজমেন্ট টুলস অ্যান্ড টেকনিক্স গুলো, সেগুলো হতে পারে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট টুলস গুলো হতে পারে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট টুলস গুলো হতে পারে, বা তোমার প্রজেক্ট ডিলস, প্রজেক্ট অ্যানালাইসিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যানালাইসিস টুলস হতে পারে। মানে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট টুলস এন্ড টেকনিক্স গুলোকে এমফাসাইজ করা হয়। সোজা কথা যদি বলি, যে অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস এন্ড টেকনিক্স গুলো মানে হচ্ছে অ্যাপ্লাই করা হয়। সো কথার কথা, তুমি ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভ করবা, সেখানে অনেক ধরনের ম্যানেজমেন্ট টুলস এন্ড টেকনিক্স রয়েছে। বা হচ্ছে তুমি
ইনভেন্টরি অ্যাসপেক্টে তুমি কাজ করবা, সেখানে তোমার অনেক ধরনের টুলস এন্ড টেকনিক্স রয়েছে। বা তুমি মেশিনে তুমি হচ্ছে মেশিন অ্যাসপেক্টে তুমি কোনো একটা জিনিস অপটিমাইজ করবা বা সলভ করবা, সেই অ্যাসপেক্টে সেই জিনিসগুলো চলে আসবে। সোজা কথায় অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস এন্ড টেকনিক্স গুলো যেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সাথে যায়, সেই অ্যাপ্লিকেশন গুলো। সো অ্যাপ্লিকেশন অফ প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট টু দ্য প্র্যাকটিস অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সো তার মানে অ্যাপ্লাইড ম্যানেজেরিয়াল টুলস গুলো অ্যাপ্লাই করে করা হয় আসলে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বা টেক্সটাইল অ্যাপ্লিকেশনে যখন এই ম্যানেজমেন্ট টুলস গুলো অ্যাপ্লাই করা হচ্ছে, তখন আমরা এটাকে বলছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। ক্লিয়ার সবাই? সো দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্র্যাকটিস অফ অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলসও বলতে পারো এখানে, টু দ্য প্র্যাকটিস অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তো টেক্সটাইল প্রসেসিং এ বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এ যখন আমরা এই অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস গুলো ইউজ করতেছি, সেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট টুলস হতে পারে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট টুলস হতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস হতে পারে, বা হতে পারে যে তুমি যেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টে আসবে, যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অ্যাসপেক্টে টুলস গুলো হতে পারে, বা তোমার হিউম্যান অ্যাসপেক্টে টুলস গুলো হতে পারে। যেটাই হোক না কেন, যদি সেটা ওই অর্গানাইজেশনের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং প্রসেসিং এর অ্যাসপেক্টে ওই অ্যাপ্লাইড ম্যানেজেরিয়াল টুলস গুলো অ্যাপ্লিকেবল হয়, সেই অ্যাপ্লিকেশনটাকে বলা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। সো অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস, অ্যাপ্লিকেশন অফ দ্য প্র্যাকটিস অফ অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস টু দ্য প্র্যাকটিস অফ টেক্সটাইল প্রসেসিং বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ক্লিয়ার সবাই? এই জেনারেল ম্যানেজমেন্টের সাথে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের রিলেশনটা অনেকটাই একই রকম, বাট এইখানে স্পেসিফিকলি অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস গুলো এমফাসাইজ হয়, বা হচ্ছে অ্যাপ্লাইড ইস্যুস গুলো বা অ্যাপ্লাইড টপিক গুলো বা অ্যাপ্লাইড মেথড গুলো, থিওরিজম গুলো বা অ্যাপ্লাইড মেথড গুলো বা অ্যাপ্লাইড টুলস গুলো, বিষয়টা এরকম আসবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জি স্যার। তো এই জায়গাটা আরেকটু আমি ক্লিয়ার করি, যেহেতু তোমাদের এই পরবর্তীতে তোমরা সাবজেক্ট গুলোই পড়বা ওইভাবে, তোমাকে আস্তে আস্তে এই ম্যানেজারিয়াল সাবজেক্ট গুলো, কারণ তুমি যদি বিজনেস অর্গানাইজেশন বোঝো, তুমি যদি ম্যান পাওয়ারের ইস্যুস গুলো বোঝো, আস্তে আস্তে জানবা তুমি ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট থিওরি বা মেথড, বা তুমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থিওরি মেথড, কস্ট ম্যানেজমেন্ট থিওরি মেথড, তুমি এই যে চারটা অ্যাসপেক্টেই, বা টেক্সটাইল প্রসেসিং এর ক্ষেত্রে যে কোয়ালিটির ম্যানেজমেন্ট টুলস এন্ড টেকনিক্স, বা সাপ্লাই চেইন টোটাল হোল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে টুলস এন্ড টেকনিক্স বা সাপ্লাই চেইন টুলস, বা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ডিলস প্রজেক্ট বিজনেস প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার বিভিন্ন অ্যানালিটিক্যাল টুলস আছে, প্রজেক্ট কিভাবে হ্যান্ডেল করে। সো ওভারঅল দেখা যাবে যে অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস গুলো এমফাসাইজ হয় এখানে সবচেয়ে বেশি। তোমাকে একটা স্ট্রাকচার্ড ফর্মে তো আগে আনতে হবে যে না অর্গানাইজেশন বলতে কি বোঝায়, বা বিজনেস বলতে কি বোঝায়, বা বা অ্যাসোসিয়েট ইস্যুস গুলো কি কি আছে। যখন তুমি ওই জিনিসগুলো নলেজ গুলো আস্তে আস্তে নিতে পারবা, তখন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে জাস্ট তুমি দেখা যাবে যে ওই সাবজেক্ট গুলোর যে মেথড গুলো আছে, টুলস গুলো আছে, টেকনিক্স গুলো আছে, সেগুলো তোমার অ্যাপ্লাই হবে টেক্সটাইল প্রসেসিং বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসে। সো দ্যাটস ওয়াই এখানে বলা যায় যে দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্র্যাকটিস অফ অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস টু দ্য প্র্যাকটিস অফ টেক্সটাইল প্রসেসিং অর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সবাই ক্লিয়ার? সো এই যে এই বিষয়গুলো তোমরা আস্তে আস্তে এই যে সাবজেক্ট গুলো, যে ম্যানেজেরিয়াল যে অ্যাপ্লাইড ম্যানেজেরিয়াল যে সাবজেক্ট গুলো আছে, এগুলো থেকে তোমরা আস্তে আস্তে জানতে পারবা। সো কিছু টপিক থাকবে যে না তোমাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, একটা অর্গানাইজেশন বা বিজনেস অর্গানাইজেশনকে বোঝার জন্য, কিন্তু তোমাকে আলটিমেটলি ওই সাবজেক্টের যে অ্যানালাইটিক্যাল টুলস গুলো নিতে হবে। যেমন এই সাবজেক্টে বিজনেসের একটা অংশ আছে, সেখানে তোমাকে বিজনেস অ্যানালাইসিস, তোমাকে বিজনেস ফর্ম করতে গেলে, বিজনেসটা ডেভেলপ করতে গেলে যে জিনিসগুলো, যে টুলস গুলো অ্যানালাইসিস করতে হবে, সো তুমি ওই টুলস গুলো জানো, তার মানে কি তুমি প্রাইমারি ম্যাটারটাই যে তুমি বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য তুমি হচ্ছে কেস অ্যানালাইসিস করতে পারবা, তোমার টুলস জানা আছে। তাহলে সেই এটা ওয়ান কাইন্ড অফ কি বলা হচ্ছে যে মানে অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস, মানে যদি একদম শর্ট ফর্মে বলা যায়। বাট তুমি তো এর আন্ডারেই স্পেসিফিক টপিক ওয়াইজ বিভিন্ন ধরনের টুলস টেকনিক গুলো প্রত্যেকটা সাবজেক্টেই পড়বা, বা থিওরি মেথড গুলো যেটা অ্যাপ্লিকেবল হতে পারে, সেটা সেই অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের জন্য হতে পারে, সেই অর্গানাইজেশনের, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু রিলেটেড। এই যে চারটা জিনিস কমন অ্যাসপেক্টে যে ডেফিনেশন আসছে, যে
অর্গানাইজেশন, ম্যান পাওয়ার, হিউম্যান, ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল, ইনফরমেশন রিসোর্সেস, এগুলোর কোনোটাই যদি তুমি ইফেক্টিভলি এবং ইফিসিয়েন্টলি যদি ম্যানেজ না করতে পারো, আলটিমেটলি কিন্তু তোমার প্রপার ম্যানেজমেন্ট হবে না। তুমি দেখবা যে তোমার ম্যান পাওয়ার অধিক আছে বা টাকার লেভেলটা ওই লেভেলে নাই, বা ফিজিক্যাল রিসোর্স এটা আছে তো ওইটা নাই, বা ইনফরমেশন রিসোর্সের ইন্টিগ্রেশন নাই। মানে কোনোটাই যদি ইফিসিয়েন্ট বা ইফেক্টিভ ম্যানারে না হয়, আলটিমেটলি লাভ নাই। সো এই কারণে তোমার ম্যানেজারিয়াল সাবজেক্ট গুলোতে তোমার কিছু কিছু জিনিস আসবে আন্ডারস্ট্যান্ডিং, বাট তোমাকে অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস গুলো আইডেন্টিফাই করতে হবে, যে কোন টুলস গুলো অ্যাপ্লাই করা যাবে টেক্সটাইল প্রসেসিং এ বা টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এ বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে, যেগুলো দিয়ে তুমি হচ্ছে অপটিমাইজ করবা, প্রবলেম সলভ করবা। সো প্রফিট বাড়াবা, কস্ট কমাবা, কাস্টমার সার্ভিস লেভেল বাড়াবা, বিষয়টা এইরকম থাকবে। এই সাবজেক্টে যেমন কিছু তোমার নলেজ ক্লিয়ার হবে অর্গানাইজেশনাল অ্যাসপেক্টে, বিজনেস অর্গানাইজেশন অ্যাসপেক্টে, পাশাপাশি তুমি বিজনেস অ্যানালাইসিস টুলস গুলো জানতেছো, একটা বিজনেস ডেভেলপমেন্ট করার হচ্ছে ক্যাপাবিলিটি এই সাবজেক্ট থেকে তুমি পাচ্ছ, যে না আমাকে একটা বিজনেস ডেভেলপ করতে হলে আমার এই টুলস দিয়ে আগে অ্যানালাইসিস করতে হবে। সো দেন হচ্ছে বুঝতে হবে যে এটার কি অবস্থা। দেন তুমি আবার এখানে তুমি বিজনেস প্রবলেম গুলো সলিউশনের ক্ষেত্রেও তুমি হচ্ছে এখানে টুলস গুলো ইউজ করতে পারতেছো। সো স্পেসিফিক কিছু টুলস জানতেছো। সো এই যে বিষয়গুলো প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাকে কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে যে না কোন জিনিসগুলো মোর অ্যাপ্লিকেবল, কোন জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, কোন জিনিসগুলো ইন্টিগ্রেশনটা এটার সাথে এটা এইভাবে হতে পারে। একটা জিনিস নিজের মধ্যেই তোমার কল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার এই ম্যানেজমেন্ট টুলস গুলো কি কি স্যার, দু একটা স্যার উদাহরণ দেওয়া যাবে? আমার কথা শোনা যায়? হ্যাঁ, যদি তুমি কোয়ালিটির ক্ষেত্রে বলো, যেমন তোমার টেক্সটাইল প্রসেসিং এ তোমরা লাস্ট টাইম তোমাদের দেখানো হলো যে থার্মেক্স এর ক্ষেত্রে তোমরা ইয়ার্ন ডাইং এর পর সেটা উইভিং, সেটা ফিনিশিং, কোয়ালিটি অ্যাসিউর করার জন্য, স্পেশালি কোয়ালিটি কন্ট্রোল করার জন্য অনেক ধরনের টুলস আছে, যেমন প্যারেটো অ্যানালাইসিস, প্যারেটো চার্ট, বা হচ্ছে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, বা হচ্ছে তোমার আরো অনেক ধরনের আছে যে পিডিসিএস সাইকেল, প্ল্যান টু চেক অ্যাক্ট, বা জাস্ট ইন টাইম অ্যাপ্লিকেশন, বা তোমার কানবান অ্যাপ্লিকেশন। ইন গার্মেন্টস প্রোডাকশনে দেখবা যে তোমার কানবান সিস্টেম আছে। তো অসংখ্য টুলস আছে যেগুলো হচ্ছে কোয়ালিটি জাস্ট কন্ট্রোল করার জন্য। সো টেক্সটাইল প্রসেসিং এ তুমি ওই অ্যাপ্লাইড ম্যানেজারিয়াল টুলস গুলো অ্যাপ্লাই করলা। দেন তুমি নিউ একটা বিজনেস, এই সাবজেক্টে যেমন তুমি নিউ একটা বিজনেস ডেভেলপমেন্ট করতে যাবা, সেই বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন টুলস গুলো বা টেকনিক গুলো অ্যানালাইসিস, মানে বিজনেসটা অ্যানালাইসিস করার জন্য কোন টুলস বা টেকনিক্স, মানে তুমি নতুন একটা বিজনেস ডেভেলপ করতে যাবা, সেই বিজনেস অ্যানালাইসিসের জন্য কোন কোন টুলস গুলো দরকার পড়ে। সো সেগুলো তুমি এখান থেকে লার্ন করতে পারতেছো। আবার সাপ্লাই চেইনের ক্ষেত্রে দেখবা যে তুমি আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম আছে, মানে টোটাল সাপ্লাই চেইনে দেখা যাবে যে তুমি ট্রান্সপোর্টেশনের প্রবলেম সলভ করবা, তোমাকে অনেক ধরনের ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভের জন্য টেকনিক শেখানো হবে, যে কিভাবে তুমি ওখানে কস্ট কমাতে পারো। তো ওটা তো সাপ্লাই চেইনের একটা পার্টে আসবে। ওখানে ড্রাইভার আছে, অনেক ধরনের অনেক লার্নিং অ্যাক্টিভিটিস আছে। সো তুমি যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছো, ইয়ার্ন ফেব্রিক ওয়েট প্রসেস করতেছো, ইয়ার্ন ফেব্রিক ওয়েট প্রসেস অ্যাপারেল তো তুমি করতেছো, পাশাপাশি তোমাকে সাবজেক্ট ওয়াইজ চিন্তা করতে হবে যে তুমি এখানে কোন টুলস টেকনিক্স, অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট কোন টুলস টেকনিক্সটা শিখলা যেটা টেক্সটাইল প্রসেসিং এ বা ম্যানুফ্যাকচারিং এ ইন্টিগ্রেশন আছে। এবং ইন্টিগ্রেশন প্রত্যেকটা জায়গাতেই আছে, প্রত্যেকটা মানে সরি, মানে ইন্টিগ্রেশন যদি বলি যে দেখা যাবে যে কোন সাবজেক্টের টুলস টেকনিক এই জায়গায় ইন্টিগ্রেশন আছে, অন্য সাবজেক্টেরটা ওই প্রসেসিং এ ইন্টিগ্রেশন আছে, বা অন্য অন্য ওই সাবজেক্টেরটা ওই ওই আলাদা অ্যাসপেক্টে আছে। সাপ্লাই চেইনের ক্ষেত্রে তোমার দেখা যায় যে ড্রাইভার অ্যাসপেক্টে হয়, যে ইনভেন্টরিতে হয়, ট্রান্সপোর্টেশনে হয়, ফ্যাসিলিটি লোকেশনে হয়। তুমি একটা একটা জায়গায় ফ্যাসিলিটি লোকেশন একটা ইম্পর্টেন্ট ম্যাটার, যে কোথায় তোমার ইন্ডাস্ট্রি হবে, কোথায় থেকে তুমি সব সাপোর্ট পাবা, ইলেকট্রিক সাপোর্ট আছে কিনা, বা হচ্ছে অন্য আদার্স ফ্যাসিলিটিস আছে কিনা, তোমার আউটলেট কোথায় হবে, বা তোমার কাস্টমার, অনেক অ্যানালাইসিস আছে, অনেক ধরনের টুলস টেকনিক্স আছে, যেগুলো তোমাদের ওই একটু পরের দিকের সেমিস্টার গুলোতে তোমরা মোর লার্ন করতে পারবা। প্রজেক্ট ডিল করা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রত্যেকটা দেখা যায় যে নিউ প্রজেক্ট ডিল করতে হয় ফ্যাক্টরিতে ম্যানেজারদের, জেনারেল ম্যানেজারদের। সো বায়ারের বিভিন্ন প্রজেক্ট গুলো তারা হ্যান্ডেল করে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস তোমরা অনেকগুলো শিখবা। সফটওয়্যার লার্নিং আছে তোমাদের। সো অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার আছে,
এই জিনিসগুলো, এই যে বিষয়গুলো আসবে যে সাপোজ তুমি ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভ করবে, তোমাকে পেনাল্টি মেথডের টেকনিকটা শেখানো হবে বা লোয়েস্ট কস্ট মেথড শেখানো হবে। অনেক ধরনের ম্যানেজারিয়াল অ্যাপ্লিকেবল টুলস এন্ড টেকনিক্স আছে। অপারেশন ম্যানেজমেন্টে অনেক ধরনের টুলস এন্ড টেকনিক্স অ্যাপ্লিকেবল আছে। আবার সফটওয়্যার অ্যাপ্লিকেশন তো আছে। অপটিমাইজেশনের ক্ষেত্রে তোমার যেমন হচ্ছে তুমি এক্সেল সলভারের ইউজ আছে, যে তুমি লিনিয়ার প্রোগ্রামিং এর অ্যাপ্লিকেশন আছে। তো এই যে বিষয়গুলো, অনেক টপিক যেগুলো সাবজেক্ট ওয়াইজ আসবে, সেই জিনিসগুলো তোমাকে লক্ষ্য করতে হবে। আমি আমার সাবজেক্টের ক্ষেত্রে আমি কি বলছি, এখানে তুমি নতুন একটা বিজনেস ডেভেলপমেন্ট করতে যাবা, সেটা সেই বিজনেস অ্যানালাইসিস এর টুলস গুলো তুমি জানো, সেগুলো আবারও রিভিউ করা হবে। অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। একটা নিউ বিজনেস ডেভেলপ করার ক্যাপাবিলিটি তোমার মধ্যে হবে, এবং হচ্ছে কেস সলভিং ক্যাপাবিলিটি, এবং পাশাপাশি ম্যানেজমেন্ট কনসেপ্ট বা বিজনেস অর্গানাইজেশন কনসেপ্টটা তোমার মধ্যে ক্লিয়ার হবে। স্যার এই যে স্যার বললেন স্যার, স্যার এগুলো তো স্যার এই সেমিস্টারে আমাদের স্যার পড়তে তো হচ্ছে না স্যার। কোনটা 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 যে টুলস এর কথা যে বললেন স্যার, না না, এগুলো এই সেমিস্টারে ইস্যু না, তো এটা 1 বাই 1 আসবে তোমার। এটা এই সেমিস্টারে, এটা সাবজেক্ট ওয়াইজ করে স্যার মানে এগুলো অ্যাপ্লাই করে করতে হবে ইঞ্জিনিয়ারিং গুলো আর কি, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো আমি ভাবলাম এগুলো টুলস গুলো আমাদের স্টাডি করতে হবে কিনা, এই জন্য স্যার। না, এটা এখন এটা সাবজেক্ট ওয়াইজ আসবে, এটা সাবজেক্ট ওয়াইজ আসবে। আমরা তো এই নরমালি মোটামুটি একটা সিকোয়েন্স তো অলরেডি আছে। এখন যেহেতু 1-2 ক্ষেত্রে তোমাকে আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে অর্গানাইজেশন বা ম্যানেজমেন্টটা কি, বা এখানে একটা নিউ বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে টুলস গুলো কি কি, তোমার সেটার ক্যাপাবিলিটি আগে অর্জন করো। তুমি যখন এইটা হবে, তুমি আস্তে আস্তে দেখবা যে পরের সাবজেক্টে যে টুলস টেকনিক গুলো শিখবা ম্যানেজেরিয়াল, সেগুলো তুমি দেখবা যে না, তুমি তখন অর্গানাইজেশন বোঝো, তুমি তখন ম্যানেজমেন্ট বোঝো, তুমি তখন বিজনেস টাইপ বোঝো, তুমি বিজনেস অ্যানালাইসিস বোঝো, তুমি বিজনেস ডেভেলপমেন্ট বোঝো, তুমি কেস সলভিংটা বোঝো। তখন তুমি পরের সাবজেক্টে যখন নতুন নতুন বিষয় আসবে, তখন তুমি দেখবা যে না, আমি আস্তে আস্তে তুমি টেক্সটাইল প্রসেসিংটাও বুঝতেছো। এই যে সাবজেক্ট গুলো আছে, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং 1 বা এরপর ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং 2 থাকবে, বা ওয়েট প্রসেস 1-2 এগুলো থাকবে। সো আস্তে আস্তে যখন তুমি টেক্সটাইল প্রসেসিংটাও জানতেছো, পাশাপাশি এই যে অ্যাপ্লিকেশন টুলস এন্ড টেকনিক গুলো জানতেছো, তখন তুমি ইন দা মিন টাইমে তুমি দেখবা যে 4-1 কমপ্লিট হইলেই তুমি বুঝবা যে কিভাবে আসলে এই ওভারঅল তোমার তখন নলেজটা একদম স্ট্রংলি বিল্ড হবে নিজের মধ্যে, যে না এইভাবে করে আসলে প্রপার ম্যানেজমেন্ট করা যায়। এই ধরনের অ্যাপ্লাইড হচ্ছে ম্যানেজমেন্ট টুলস অ্যাপ্লাই করে টেক্সটাইল প্রসেসিং এ এই ধরনের ইমপ্রুভমেন্ট করা যায়, এইভাবে একটা প্রবলেম সলভ করা যায়, এইভাবে কস্ট কমানো যেতে পারে, এইভাবে প্রফিট বাড়ানো যেতে পারে, বা এই টেকনিক্স এর থ্রুতে তোমার হচ্ছে কাস্টমার সার্ভিস লেভেল সেটা অ্যাচিভ করা যেতে পারে। ক্লিয়ার? তো এগুলো সাবজেক্ট ওয়াইজ আসবে, এগুলো সিকোয়েন্স আছে, তোমাকে একটা শেষ না করে তুমি আরেকটাতে তুমি হচ্ছে সেটা পারফেকশন আসবে না। একটা জিনিস, কিছু জিনিস আছে যেমন 1 শেষ করে তোমাকে 2 তে যেতে হয়। তো এখানেও সাবজেক্টের ইন্টিগ্রেশনটা এরকম আছে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা তুমি যে জি স্যার বললে, এটা একটু তুমি এক্সপ্লেন করবা যে কি বুঝতে পারলা এখান থেকে? স্যার কোনটা থেকে স্যার? এই যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যাসপেক্টটা আসলে কি? ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট হলো স্যার যে আমাদের কিছু স্যার ম্যানেজমেন্ট টুলস আছে স্যার, যেগুলো আমরা সেগুলো প্র্যাকটিস করে স্যার বিভিন্ন টেক্সটাইল খাতে বা টেক্সটাইল সেক্টর গুলোতে স্যার প্র্যাকটিস করাকে স্যার আমরা বলতে স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। শুধু যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরকে বলি স্যার, তাহলে স্যার ইঞ্জিনিয়ারিং। সো সোজা কথা, যে টেক্সটাইল প্রসেসিং বা টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিসে এই ম্যানেজমেন্ট প্র্যাকটিসের গুলোর অ্যাপ্লিকেশন। সো ম্যানেজমেন্ট প্র্যাকটিসের অ্যাপ্লিকেশন বলতে তোমার ওই ম্যানেজেরিয়াল অ্যাপ্লাইড ম্যানেজমেন্ট টুলস এন্ড টেকনিক্স গুলোই আসবে। সো এইগুলো তোমরা সিকুয়েন্সিয়ালি জানতে পারবা, সিকুয়েন্সিয়ালি শিখতে পারবা, এবং দেখতে পারবা তোমাদের প্রবলেম সলভ দেওয়া হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। সো এইখানে আসি, এইখানে আমি বলছিলাম রিভিউ ক্লাসে খুব খুব কোর বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করা হবে। সো এইখানে দেখো স্কোপ অফ বিজনেস। সো এখানে ইন্ডাস্ট্রি, কমার্স, ট্রেড এবং হচ্ছে ডাইরেক্ট সার্ভিসেস, এই 4টা বিষয় সবাই ক্লিয়ার কিনা? যদি এইটা অনেকেই কনফিউশন করে, অনেকেই বোঝে না যে কমার্সটা কি বোঝাচ্ছে, ট্রেড কি বোঝাচ্ছে, ইন্ডাস্ট্রি কি
কি বোঝাচ্ছে, ডিরেক্ট সার্ভিস কি বোঝাচ্ছে, আসলে কি কমার্স আর বিজনেসের ডিফারেন্স কি। সো কনফিউশন করে ফেলে, ছেলেপেলেকে প্রশ্ন করলে সে বুঝতে পারে না, একজনকে কমার্স করলে সে বলে কমার্সই বিজনেসের আন্ডারে, আবার একজন বলে না বিজনেসের আন্ডারে কমার্স, আরেকজন ট্রেড বোঝে না। তো আরেকজন দেখা গেছে যে না ইন্ডাস্ট্রি কমার্সের সাথে প্যাচ লাগিয়ে ফেলছে। সো এইটা যেন না হয়, এইটা যেন না হয়। সো স্কোপ অফ বিজনেস তোমাকে বুঝতে হবে যে বিজনেসের স্কোপ গুলো কোথায় কোথায় আছে। সো বিজনেসের আন্ডারে আসলে সবগুলো পড়বে, তোমার ইন্ডাস্ট্রি, কমার্স, ডাইরেক্ট সার্ভিস। কমার্সের আন্ডারে পড়বে হচ্ছে ট্রেড। সো তুমি তিনটা জিনিস জাস্ট একটু মাথায় রাখবা, আজকে আমি বলে দিচ্ছি। প্রথমে মাথায় রাখবা যে হচ্ছে ইন্ডাস্ট্রি, তারপরে মাথায় রাখবা হচ্ছে কমার্স, তারপরে মাথায় রাখবা হচ্ছে ট্রেড। সবাই ক্লিয়ার? সো আমি আবারও বলছি যে বিজনেসের আন্ডারেই পড়তেছে এগুলো, যে ইন্ডাস্ট্রি, কমার্স, ট্রেড। সো সিকুয়েন্সিয়ালি তুমি তিনটা জিনিস মাথায় রাখবা, ইন্ডাস্ট্রি, কমার্স, ট্রেড। এখানে একটা বিষয় আছে ডাইরেক্ট সার্ভিসেস, সেটা আলাদা বিষয়। সো আমি প্রথমে তিনটার ইস্যুটা ক্লিয়ার করি তোমাদের, যে ইন্ডাস্ট্রি, কমার্স, ট্রেড। ইন্ডাস্ট্রি বলতে তুমি ওখানে ম্যানুফ্যাকচারিং হবে এবং ফিনিশড গুডটা পাবা, যে ফিনিশড যে ফাইনাল গুডটা আছে সেটা তুমি পাচ্ছ। আর এখানে আসো যে কমার্স, কমার্স বলতে সেটা ডিস্ট্রিবিউশন বোঝায়। তুমি যে ফিনিশড গুডটা পাইলা এইটা মানে কনজিউমারের কাছে ডেলিভারি করা পর্যন্ত যে অ্যাক্টিভিটিস গুলো, মানে ডিস্ট্রিবিউশন অফ গুডস কে বোঝায়। সো আমরা ইন্ডাস্ট্রি বলতে কি বুঝাইলাম তাহলে? ইন্ডাস্ট্রি বলতে সেখানে ম্যানুফ্যাকচারিং হবে, র মেটেরিয়াল থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, র মেটেরিয়াল থেকে তুমি ফিনিশড গুডস পাবা, তার মানে কি ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আচ্ছা আমি আবারও বলছি, তিনটা জিনিস আগে মাথায় রাখুন, নাহলে প্যাচ লাগবে। প্রথমে ইন্ডাস্ট্রি, তারপরে কমার্স, তারপরে ট্রেড। সো প্রথমে ইন্ডাস্ট্রিতে আসি। ইন্ডাস্ট্রি হচ্ছে তোমার যেটা হচ্ছে র মেটেরিয়াল থেকে তুমি ফিনিশ গুডস পাবা, তার মানে কি সেখানে ম্যানুফ্যাকচারিং হয়, ইন্ডাস্ট্রির কাজ শেষ। সো এরপরে আসি কমার্স। কমার্স হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ গুডস, তার মানে এই যে তুমি একটা ফিনিশ গুডস পাইলা ইন্ডাস্ট্রিতে, সেই সেই গুডসটা কনজিউমারের কাছে ডেলিভারি পর্যন্ত যে অ্যাক্টিভিটিস গুলো, সেটা হচ্ছে কমার্স। তার মানে কি ডিস্ট্রিবিউশন অফ গুডস। সো এইটা কমার্সটা তার মানে বোঝাচ্ছে ডিস্ট্রিবিউশন অফ গুডস বা ডিস্ট্রিবিউশন এন্ড এক্সচেঞ্জ অফ গুডস বলা যায়। সো এই ফিনিশড প্রোডাক্টটা বা এন্ড প্রোডাক্টটা কনজিউমার পর্যন্ত ডেলিভারি পর্যন্ত, কনজিউমারের কাছে ডেলিভারি পর্যন্ত ফিনিশড মানে ফ্যাক্টরির ফিনিশড গুডসটা, ফ্যাক্টরির ফিনিশড গুডস কনজিউমারের কাছে ডেলিভারি পর্যন্ত যে অ্যাক্টিভিটিস গুলো, এটা কমার্সের আন্ডারে পড়ে। সো এটাকে ডিস্ট্রিবিউশন অফ গুডস বলা যায় শর্টলি। সো ট্রেডটা কি? ট্রেড হচ্ছে জাস্ট বাইং এন্ড সেলিং, বাইং এন্ড সেলিং অফ গুডস। এটা খুব নর্মাল ইস্যু, যে জাস্ট বাইং সেলিং অফ গুডস, কেনা বেচা আর কি। সো ডাইরেক্ট সার্ভিসটা কি? ডাইরেক্ট সার্ভিসটা যে তুমি হচ্ছে প্রফিট আর্ন করার জন্য যে তুমি ইন্ডিভিজুয়ালি হচ্ছে একটা সার্ভিস প্রোভাইড করলা, এজ এ ডক্টর বা এজ এ ইঞ্জিনিয়ার। বিষয়টা এরকম যে তুমি একজন ইন্ডিভিজুয়াল, সেটা তুমি প্রফিট আর্ন করার জন্য সেটা হচ্ছে জাস্ট একটা সার্ভিস প্রোভাইড করা, সেটা এজ এ ডক্টর বা হতে পারে, এজ এ ইঞ্জিনিয়ার হতে পারে, এজ এ অ্যাডভোকেট হতে পারে। দিস ইজ হচ্ছে ডিরেক্ট সার্ভিসেস। সবাই ক্লিয়ার? এই চারটা বিষয় সবাই ক্লিয়ার? জি স্যার। একজন একটু এক্সপ্লেন করবা, যে যে আগে করতো সে করার দরকার নেই। একটা জিনিস খেয়াল রাখবা, যে আগে একবার এক্সপ্লেন করছো সে কখনোই করবে না। আর অন্য একজন সাহস করো, তোমার ইন্ডাস্ট্রি, কমার্স, ট্রেড এবং ডিরেক্ট সার্ভিস, এই চারটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? স্যার ইন্ডাস্ট্রি হচ্ছে যে যেখানে আমরা র মেটেরিয়ালটাকে ইউজ করে হচ্ছে প্রোডাক্ট তৈরি করব, মানে মেইনলি হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্টটা হচ্ছে এখানেই হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে। আর দেন হচ্ছে স্যার কমার্সটা হচ্ছে যে এই যে প্রোডাক্ট আমরা তৈরি করলাম এটা হচ্ছে কনজিউমারের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারটাই হচ্ছে যে কমার্স। আর স্যার ট্রেড হচ্ছে যে বাইং এন্ড সেলিং, মানে স্যার হচ্ছে বায়ার সেল করা প্রোডাক্টের। আর স্যার ডাইরেক্ট সার্ভিস হচ্ছে যে যদি কোনো ইন্ডিভিজুয়াল তার প্রফিট লাভের জন্য হচ্ছে কোনো সার্ভিস প্রোভাইড করে থাকে, যেমন ডক্টর, অ্যাডভোকেট, এটা হচ্ছে স্যার ডাইরেক্ট সার্ভিস।
রাইট, যে হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল সার্ভিস আর কি, জাস্ট প্রফিট আর্ন করার জন্য, মানি আর্ন করার জন্য সে একটা সার্ভিস প্রোভাইড, এজ এ ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। ক্লিয়ার? সো তার মানে এই বিষয়টা তোমরা ক্লিয়ার সবাই। এখন আমি নেক্সট টপিকে যাব। তো এটা এটা কিন্তু খেয়াল রাখো, এটা অনেক অনেক কম্প্রিহেনসিভ ভাবে জিজ্ঞেস করলে বলতে পারে না। সে একজন বলে যে না কমার্সের আন্ডারে বিজনেস, আরেকজন বলে যে না বিজনেসের আন্ডারে কমার্স। তো এই কনফিউশন কখনো হবে তোমাদের যে কার আন্ডারে কি পড়তেছে? কোনো কনফিউশন হবে তোমাদের? না স্যার। সো এটা খেয়াল করবা সবাই। তো এরপরে আসি যে এনভায়রনমেন্ট। বিজনেস এনভায়রনমেন্ট একটা বিগ ফ্যাক্ট। তো এখানে সবাই একটু লক্ষ্য করো যে কি বোঝানো হয়েছে, এরপরে আমি তোমাদের প্রশ্ন করব। লক্ষ্য করো যে এলিমেন্টস অফ বিজনেস এনভায়রনমেন্ট, তো ন্যাচারাল অ্যাসপেক্ট আছে, ইকোনমিক অ্যাসপেক্ট আছে, সোশ্যাল অ্যাসপেক্ট আছে, পলিটিক্যাল আছে, রিলিজিয়ন আছে, কালচারাল আছে, লিগ্যাল আছে, টেকনোলজিক্যাল আছে। এখন তুমি যখন বিজনেস মনে হয় লাইনে একটু সমস্যা হয়েছিল, এখন শোনা যায় সবাই? স্যার কথা একটু কেটে কেটে আসতেছে। এখন শোনা যায়? জি স্যার, এখন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এইখানে এলিমেন্টস অফ বিজনেস এনভায়রনমেন্ট। সো তুমি একটা বিজনেস করতে যাইবা, তোমাকে এই এলিমেন্টস গুলো তো অবশ্যই চিন্তা করতে হবে। সো সেখানে মাটি কোনো ফ্যাক্টর কিনা, বা ওয়াটারের কোনো ইস্যুস আছে কিনা, বা সাপ্লাই অফ ইলেকট্রিসিটির ম্যাটার আছে কিনা, বা র মেটেরিয়াল অ্যাভেলেবেল পাবা কিনা। সো ন্যাচারাল ফ্যাক্টর গুলো তোমাকে দেখতে হবে, ইকোনমিক ফ্যাক্টর গুলো দেখতে হবে, যে তোমার অর্থনৈতিক অবস্থাটা কেমন, ক্যাপিটালটা কেমন, বা সেই দেশের মাথা পিছু আয় কেমন, বা ইনফ্লেশনটা কেমন, মূল্য বৃদ্ধির ম্যাটারটা ওভার ওভার দ্য পিরিয়ডে কেমন, বা পার ক্যাপিটা ইনকাম কেমন। অনেক বিষয় তোমাকে অ্যানালাইসিস করে আসলে মাঠে নামতে হবে। সো বিজনেস এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করা এটা একটা ভালো বিজনেসম্যানের বা বিজনেস অ্যানালাইজারের একটা কোয়ালিটি। সো বা সোশ্যাল অ্যাসপেক্ট গুলো সেখানে কি রকম অবস্থা আছে, যে এডুকেশন বলি বা ধ্যান ধারণা উন্নয়নের দিকে যাচ্ছে, নাকি তোমার জাস্ট নর্মাল কালচারের মানুষই সেখানে, কোন ধরনের কালচার, এডুকেশনাল স্ট্যাটাস গুলো ওই বা ওই বিজনেসের সাথে ইন্টিগ্রেশনে সেটা কি অ্যাসপেক্টে পড়বে, পলিটিক্যাল ইস্যুস গুলো সেখানে কি অবস্থা, সন্ত্রাস, ধর্মঘট, হরতাল, বা অন্যান্য মানে ওখানে দলগুলো বা অন্যান্য যে কোনো ইস্যুস গুলো, এখানে লোকাল ইস্যুস গুলো, এগুলো তোমাকে কনসিডার করতে হবে, দেখতে হবে যে সেখানে কি ম্যাটার গুলো আছে, যে সন্ত্রাসের অবস্থাটা কেমন, ধর্মঘট কেমন লেভেলে আসে, হরতাল কেমন লেভেলে আসে, পলিটিক্যাল সিচুয়েশনটা কি, সোশ্যাল কালচার যেমন তোমাকে কনসিডার করতে হবে। ইকোনমিকের ক্ষেত্রে দেখা যাবে যে পার ক্যাপিটা ইনকাম কেমন, ক্যাপিটাল বা ইনভেস্টমেন্টটা কেমন। ন্যাচারালের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে মাটির ইস্যুস আছে কিনা, বা র মেটেরিয়াল তুমি অ্যাভেলেবেল পাবা কিনা। অনেক ইস্যুস আছে যেগুলো তোমার যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে আর কি
ব্যবসা প্রতিষ্ঠান সমূহ তো আসলে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে আসলে গঠিত হয় বা পরিচালিত হয়। একটা ব্যবসা প্রতিষ্ঠান তো এমনি এমনি চলে না আসলে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান এই যে এইগুলো এই পারিপার্শ্বিক যে অবস্থার মধ্য দিয়ে আসলে গঠিত বা পরিচালিত। তো সেখানে রিলিজিয়ন একটা ফ্যাক্ট। রিলিজিয়নের ক্ষেত্রে দেখা গেল যে তুমি এমন প্রোডাক্ট তৈরি করলা সেইখানে ওই রিলিজিয়ন অ্যাসপেক্টে ওই প্রোডাক্টটা ওই ধর্মের মানুষরা কেনেই না। তো কোনো কোনো জায়গায় দেখা গেল যে মুসলিম ধর্মেরই সবাই, সেখানে যদি যদি তুমি মুসলিম ধর্মের পার্সনরা একটা খাবার খায় না বা একটা প্রোডাক্ট কেনে না, ওই ধরনের প্রোডাক্ট নেয় না, ধর্মীয় কোনো বাধা আছে, সেই ধরনের প্রোডাক্ট তো প্রডিউস করেও লাভ নেই। সো রিলিজিয়ন অ্যাসপেক্টে, মানে ম্যান পাওয়ার অ্যাসপেক্টে, রিলিজিয়ন ইনস্টিটিউশন অ্যাসপেক্টে অনেক এই যে পারিপার্শ্বিক বিষয়গুলো আছে, এনভায়রনমেন্ট গুলো আছে, এগুলো তোমাকে চিন্তা করতে হবে। কালচারাল অ্যাসপেক্ট গুলো চিন্তা করতে হবে যে কত ধরনের কালচারালের মানুষ রয়েছে। সো লিগ্যাল অ্যাসপেক্ট গুলো চিন্তা করতে হবে। লিগ্যাল অ্যাসপেক্ট গুলো দেখতে হবে যে কি কি লিগ্যাল বাইন্ডিংস আছে, কোনো ধরনের কোনো, তুমি যে বিজনেসে যাচ্ছ সেক্ষেত্রে সরকারের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, বা ল গুলো কি কি, কোম্পানিস অ্যাক্ট বলি বা পার্টনারশিপ অ্যাক্ট বলি বা গভর্নমেন্টের লস গুলো কি কি, লিগ্যাল কি কি বাইন্ডিংস গুলো আছে গভর্নমেন্টের থ্রুতে। তো ওভারঅল তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি এগুলো অ্যানালাইসিস না করে মাঠে নামো, আলটিমেটলি লুজার। টেকনোলজিক্যাল অ্যাসপেক্টস গুলো চিন্তা করতে হবে যে আজকে তুমি একটা জিনিস স্টার্ট করলা, পরে কিন্তু সেটা থাকবে না, নাও থাকতে পারে, বা সেটা কতদিন থাকবে, বা একটা জিনিসের এস্টিমেশন করা, রিসার্চ ইনস্টিটিউশন কি কতটুকু আছে, বা টেকনোলজিক্যাল সাপোর্ট তুমি কত, 2 পর ভার্সন 3, ভার্সন 4, ভার্সন 2, 3, 4। এখন এই যে বিষয়গুলো আছে আসলে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে পরিচালিত হয় বা গঠিত হয়, সেগুলোই এখানে দেওয়া আছে, যে ন্যাচারাল অ্যাসপেক্ট গুলো, ইকোনমিক অ্যাসপেক্ট গুলো, সোশ্যাল অ্যাসপেক্ট গুলো, পলিটিক্যাল অ্যাসপেক্ট গুলো, রিজিয়ন বা কালচারাল, লিগ্যাল অ্যাসপেক্ট গুলো, টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট গুলো, টেকনোলজিটা তোমার কোন লেভেলে আপ টু ডেট, তোমার টেকনোলজিটা বা এই টেকনোলজিটা কতদিন পরে সেটা হারায় যেতে পারে, বা এটার আপ টু ডেট কোনো সেগমেন্ট আছে কিনা, বা রিসার্চ ইনস্টিটিউশন আছে কিনা সাপোর্টের ক্ষেত্রে। অনেক ইস্যুজ আছে যেটা তোমাকে কনসিডার করতে হবে। কারণ তুমি এই ইনভায়রনমেন্ট গুলো যদি তুমি দেখা গেল তুমি ন্যাচারাল ইনভায়রনমেন্ট একটা কনসিডার করলে না, তুমি এমন জায়গায় ফ্যাক্টরি দিলা যে র মেটেরিয়াল অ্যাভেলেবল না, তো তাহলে তাহলে তোমার লাভ আছে? কোনো লাভ নেই। সো এখানে ইকোনমিক অ্যাসপেক্টে দেখো একটা আছে ইনফ্লেশন, মানে প্রাইস রাইজিংটা কেমন হয় ওভার দ্য পিরিয়ডে, একটা জিনিস জানলা তুমি, বা পার ক্যাপিটা ইনকামটা কেমন ওই দেশের বা ওই ওই ইকোনমিক কন্ডিশনে, বা ইনভেস্টমেন্টটা তোমার কেমন, বা মার্কেট শেয়ারটা কেমন আছে তোমার, এখানে তোমার কি পরিমাণ সোশ্যাল অ্যাসপেক্ট গুলো আছে, এডুকেশনাল ইনস্টিটিউশন, মানুষদের হচ্ছে এডুকেশনাল লেভেল। তুমি এমন কিছু করলা যে দেখা গেল যে ওই জায়গায় এমন টেকনিক্যাল পার্সন দরকার যেটা ওই ধরনের এডুকেটেড পার্সনই নেই, বা লয়ার এডুকেটেড যদি হয় সেটা তো আলাদা বিষয়। মানে কোনটাতে কি লাগবে, মানে যে কোনো ফ্যাক্টরটাই তোমার ইস্যু হয়ে দাঁড়াতে পারে। পলিটিক্যাল সিচুয়েশন এমন দেখলা যে ওই জায়গায় শুধু হরতাল 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 হতেই থাকে, বা দলীয় অবস্থা, বা যে এটা অবস্থা, এই সমস্যা, তো তাহলে তো তোমার ওইটা ইম্প্যাক্ট ফেলবে। সো রিলিজিয়ন একটা ফ্যাক্ট, যে রিলিজিয়নের স্ট্যাটাসটা কেমন, যে কোন ধরনের মানুষ আছে সেখানে। তোমার যেহেতু আলটিমেট সবাই বিজনেস করে প্রফিট আর্ন করার জন্য, তো ম্যান পাওয়ার কোনগুলো, তাদের রিলিজিয়ন স্ট্যাটাস লেভেল কত পার্সেন্ট কোন কোন কালচারের, সেগুলো দেখতে হয়। কালচারাল ভ্যালু বা ইথিক্স গুলো দেখতে হয়। লিগেল ম্যাটারটা কনসিডার করতে হবে তোমাকে। তুমি এমন কিছুতে গেলা, দেখা গেল যে করার পর দেখলা যে তুমি লিগেল বাইন্ডিংস আছে, সো আলটিমেটলি তো তখন লাভ নেই। টেকনোলজিক্যাল আপ টু ডেট, সেটা তোমার কতটুকু, বা সেটার আপগ্রেডেশন স্ট্যাটাস আছে কিনা, বা একটা টেকনোলজি অ্যাবসলিউট হতে পারে কোন সময়, বা টেকনোলজি সাপোর্ট ম্যাটারটা আছে কিনা, এই বিজনেস এনভায়রনমেন্ট গুলো আসলে কনসিডার করতে হয়। সো বিজনেস এনভায়রনমেন্ট কনসিডার না করলে তুমি কিন্তু আলটিমেটলি সেই বিজনেসটা প্রপার ওয়েতে লং লং টাইম করতে পারবে না। সো তুমি একটা কনসিডার করলে, আরেকটা করলে না, আরেকটা করলে সেটা করলে না, তোমাকে দেখতে হবে যে তোমার বিজনেস কোনটা। তোমার বিজনেস এমনও হতে পারে এখানে যতগুলো আছে এগুলোর কোন একটা তোমার লাগতেছে আর একটা লাগে না, যেমন লিগেল ম্যাটারটা লাগে,
বা কালচারাল ক্ষেত্রে ধরা গেল তুমি এমন বিজনেস টাইপে গেছো, সেটা এমন কোনো ইস্যু না, কথার কথা হতে পারে। সো এই কারণে এখানে ওভারঅল দেওয়া আছে যেগুলোর প্রত্যেকটাই আসলে বিজনেসকে এফেক্ট করে। বিজনেসের পারিপার্শ্বিক অবস্থা, এই যে একটা প্রতিষ্ঠান আসলে এই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে আসলে পরিচালিত হয়। তো এই জিনিসগুলো অবশ্যই কনসিডারেশনের ইস্যুস আছে তুমি প্রপার ওয়েতে বিজনেসটা লং টার্ম রান করার জন্য। সবাই ক্লিয়ার? এখানে একটা জিনিস আছে যে, হ্যাঁ বলো স্যার, বিজনেস এনভায়রনমেন্ট আর অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের মধ্যে কি পার্থক্য আছে? অবশ্যই। অর্গানাইজেশনালটা তো ইন্টারনাল, অর্গানাইজেশনটা একেবারে ইন্টারনাল অ্যাসপেক্টে বোঝায়, বাট বিজনেস এনভায়রনমেন্টটা তোমার এক্সটার্নাল ইন্টারনাল সব এনভায়রনমেন্ট কনসিডার করতে হবে তোমাকে। তুমি যদি এই বাইরের পলিটিক্যাল ইস্যুস গুলো, দেশের পলিটিক্যাল ইস্যুস গুলো যদি তুমি না কনসিডার করো, সেই ক্ষেত্রে তো হবে না। বা তোমার দেশের রিলিজিয়ন পার্সেন্টেজ কতটুকু, হিন্দু ধর্মের পার্সেন্টেজ কতটুকু, মুসলিম পার্সেন্টেজ কতটুকু, এগুলো তো এক্সটার্নাল অ্যানালাইসিস তুমি করতেছো। বা দেশের অন্যান্য অবস্থা কতটুকু, মানে এখানে ইন্টারনাল এক্সটার্নাল ওভারঅল সবকিছু তোমাকে অ্যানালাইসিস করতে হবে। আর অর্গানাইজেশনাল মানে তোমার নিজের অর্গানাইজেশনের যখন এনভায়রনমেন্ট তুমি কনসিডার করবে, সেটাও কিন্তু তুমি ইন্টারনালটাই মোর এমফাসাইজ দিচ্ছ। কিন্তু ওখানে রিলেট হতে পারে যে না, তোমার ইন্টারনালটাকে রাখার জন্য, মানে ইন্টারনালটাকে কোপ আপ করার জন্য তোমার এক্সটার্নালের সাথে তুমি হচ্ছে কম্পেয়ার করা লাগতে পারে, বা জিনিসটা জাস্টিফাই করা লাগতে পারে, বা অ্যাডজাস্টমেন্টের জন্য সেটা দেখা লাগতে পারে। বাট এইটা কিন্তু বিজনেস এনভায়রনমেন্টটা কিন্তু ওভারঅল অ্যাসপেক্টে বোঝায় যে তুমি দেশের অবস্থা বুঝতে হবে, ইকোনমিক কন্ডিশন বুঝতে হবে, সেখানে সোশ্যাল কন্ডিশন বুঝতে হবে, বা তোমার রিলিজিয়ন বুঝতে হবে, অনেক বিষয়, মানে ওভারঅল জিনিস এখানে চলে আসবে। বাট অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টটা কিন্তু তোমার একদম ইন্টারনাল, ওই কোম্পানির অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট, বাট সেটাতেও এক্সটার্নাল অ্যানালাইসিস তার অর্গানাইজেশনের সাথে কম্পিট করার জন্য, মানে তার অর্গানাইজেশন টিকে থাকার জন্য এক্সটার্নাল ইস্যুস গুলোর সাথে তাকে কম্পিট করতে হয়, অনেক সময় অ্যানালাইসিস করতে হয়। বাট বিজনেস এনভায়রনমেন্টে কিন্তু তোমাকে একেবারে এ টু জেড, মানে দেশের অবস্থা বলি, পারিপার্শ্বিক অবস্থা বলি, এভরিথিং তোমাকে কিন্তু এখানে কনসিডার করতে হবে। ক্লিয়ার? কনসিডার করতেছো বিজনেস ল গুলো কনসিডার। সো এখানে কিন্তু তুমি ল গুলো কনসিডার করে ইন্টারনাল অর্গানাইজেশন ফর্ম করে ফেলছো, রাইট? তুমি লিগ্যাল এনভায়রনমেন্ট কনসিডার করে তুমি একটা অর্গানাইজেশন ফর্ম করে ফেলছো। তো তখন তো তোমার এই লিগ্যাল ইস্যুটা আর ওইখানে ইন্টারনাল অর্গানাইজেশনে তোমার হচ্ছে তোমার কনসিডার ইস্যু আসতেছে না। সো এই বিজনেস এনভায়রনমেন্টটা হচ্ছে একদম ওভারঅল অ্যাসপেক্টে তোমাকে সব কনসিডার করতে হবে। ইন্টারনাল অর্গানাইজেশনে হচ্ছে কিছু কিছু বিষয় আসবে, বাট কম্পিটিটরের অ্যাসপেক্টে তোমাকে অনেক ধরনের কম্পারিজন করা লাগতে পারে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। সো এটা একজন একটু এক্সপ্লেন করবা, যে হচ্ছে এর আগে এক্সপ্লেন করো নাই। যে কোনো একজন একটু ফাস্ট করবা। যে কোনো একজন তোমাদের মধ্যে আইডি 1 পারবা তুমি? জি স্যার পারবো। আইডি 1? জি স্যার পারবো স্যার। হ্যালো স্যার, পারবো স্যার। বলো তুমি। আমাদের বিজনেস করার জন্য কিছু মানে বলো এক্সপ্লেন করো। বিজনেস করার অনুকূল পরিবেশ আমাদের দরকার। তো এখন বিজনেস এলিমেন্ট হচ্ছে আমাদের, সমস্যা নেই।
আহ, জি স্যার বলতেছি স্যার, মানে আমাদের বিজনেস এনভায়রনমেন্ট হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল, বোথ এলিমেন্ট গুলি হচ্ছে আমাদের বিজনেস এনভায়রনমেন্ট। তো আমাদের বিজনেসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে ন্যাচারাল এলিমেন্ট, যেমন আমাদের যেই আমরা যে এলাকায় ব্যবসা করব সেখানে আপনার পরিবেশের যেই অবস্থা, মানে প্রাকৃতিক দুর্যোগের হার বা এগুলি কেমন, এটা হচ্ছে ন্যাচারাল এলিমেন্টের মধ্যে পড়বে। আর ইকোনমিক যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষের মাথাপিছু আয় বা ওই দেশটার মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক অবস্থা কেমন, সেটা হচ্ছে আমাদের ইকোনমিক বিষয়। আর সোশ্যাল বিষয়টা হচ্ছে ওইখানকার মানুষদের সামাজিক এবং কালচারাল যে অ্যাসপেক্টটা, সেটা পলিটিক্যাল হচ্ছে ওই দেশের রাজনৈতিক অবস্থাটা, মানে হরতাল বা ধর্মঘট বা পলিটিক্যাল যে আনরেস্ট গুলা সেগুলি কতক্ষণ মানে কিভাবে হয় বা এটার হার কেমন, এটা হচ্ছে পলিটিক্যাল বিষয়টা। রিলিজিয়াসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেমন আমরা যে প্রোডাক্ট উৎপাদন করব সেটা ওই অঞ্চলের মানুষদের কাছে যাতে ধর্মীয় ভাবে বাধা দাঁড় না করে, মানে সেটা যাতে সবাই গ্রহণ করতে পারে সেভাবে সেটা চিন্তা করা। মানে রিলিজিয়াসটা হচ্ছে যে আমাদের ধর্মীয় দিক থেকে চিন্তা করা আর কি। আর লিগালটা হচ্ছে যেই দেশে ব্যবসা করব সেই দেশের আইন গুলি মেনে চলা, যে আমরা যে প্রোডাক্ট উৎপাদন করব সেটা যাতে বৈধতা পায় সেটা। আর টেকনোলজি হচ্ছে যে আমাদের যে মডার্ন যেই ফ্যাসিলিটি গুলো আছে, যেমন রিসার্চ, তারপরে টেস্টিং ল্যাব, এগুলির পাওয়ার যেই প্রাপ্যতা, সেটা হচ্ছে টেকনোলজিক্যাল এক্সপেক্টের মধ্যে পড়ে। তো এগুলি হচ্ছে মূলত আমাদের বিজনেস এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। রাইট রাইট, ভেরি গুড, তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক ভালো। সো আজকে জাস্ট যেহেতু অনেকদিন পর তোমাদের সাথে স্টার্ট হয়েছে, আর আর জাস্ট দুইটা বিষয় বলবো। জাস্ট শুরু হলো এখানে সোল প্রপার্টরশিপ এবং পার্টনারশিপ বিজনেস। এখন তোমাদের মধ্যে কেউ বিজনেস দুইটার একটাতে স্টার্ট করছো কিনা? তোমরা কেউ পার্টনারশিপ বিজনেস স্টার্ট করছো তোমাদের মধ্যে কেউ? কারণ এখন থেকেও বিজনেসের চিন্তা মাথায় আসতে হবে তোমাদের, ঠিক আছে? কারণ তুমি যদি ওই ধরনের একটা ক্রিয়েটিভ বিজনেস দাঁড় করাতে পারো, বিজনেস কিন্তু তোমার ট্রেডিশনাল বিজনেস একটা বিষয়, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ বিজনেস। সো ওই ধরনের ক্রিয়েটিভ থিঙ্কিং থেকে যদি তুমি সোল প্রপার্টনারশিপ বিজনেস বা হচ্ছে পার্টনারশিপ বিজনেস করতে পারো, তিনজন ফ্রেন্ড মিলে বা চারজন ফ্রেন্ড মিলে পার্টনারশিপ বিজনেস করা, বা একজনই এই লেভেল থেকেই চিন্তা করতে হবে তুমি কি শিখতেছো, তোমার কি তোমার কি কি অ্যাডভান্টেজ গুলো তুমি পাবা, তোমার একটা কমিউনিটির মধ্যে তুমি আসো, অলরেডি কি কি অ্যাডভান্টেজ পেতে পারো, বা তুমি কোন কোন দিকে বিজনেস করতে পারো, এমন একটা ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে আসলা যেটা তোমার ওই লেভেলের হাই প্রফিট আর্নিং এ তোমার সেরকম একটা অ্যাসপেক্ট নিয়ে আসলো। সো ট্রেডিশনাল বিজনেস একভাবে থিঙ্ক করা যায় তবেই। সো যদি ক্রিয়েটিভ বিজনেস থিঙ্ক করো, সো তোমাদের মধ্যে কি কেউ এই দুইটা বিজনেসে বা সোল প্রপার্টনারশিপ বিজনেস করতেছো কেউ? হ্যাঁ, আমার কথা শোনা যায় তোমাদের সবার কাছে? স্যার কথা আটকে আটকে আসতেছে। আচ্ছা, এখন শোনা যায়? স্যার কথা বুঝতে পারতেছেন না স্যার, মানে অনেক আটকাচ্ছে। আচ্ছা, হ্যাঁ এখন শোনা যায় সবাই? হ্যাঁ স্যার এখন একটু ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে বিজনেস টাইপ তো অনেকগুলো আছে, সোল প্রপার্টিশিপ, পার্টনারশিপ আছে। তোমাদের মধ্যে কেউ কি পার্টনারশিপ বিজনেস স্টার্ট করেছো, বা সোল প্রপার্টিশিপ সিঙ্গেল কেউ কি স্টার্ট করেছো তোমাদের মধ্যে? নিজস্বভাবে বিজনেস করো বা পার্টনারশিপ বিজনেস করো?
হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, কথা শোনা যায় না আমার? জি স্যার, বাট মানে একটু বাফার হচ্ছে বেশি আজকে। আচ্ছা আচ্ছা। সো এখানে প্রপার্টিশিপ আমি যেটা প্রশ্ন করছিলাম যে তোমাদের মধ্যে কেউ বিজনেস স্টার্ট করছো কিনা, যে সোল প্রপার্টিশিপ বা হচ্ছে স্যার কিছু শুনতেছে না স্যার। সো এখন শোনা যায়? হ্যালো, এখন শোনা যায় সবাই? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা প্রশ্ন করছিলাম যে তোমার 4-5 বার করে ফেলছি অলরেডি, যে সোল প্রপার্টরশিপ বা পার্টনারশিপ বিজনেস স্টার্ট করেছো কেউ তোমরা, তোমাদের মধ্যে কেউ? যদি করে থাকো কেউ, সে বলতে পারো। যাই হোক, তার মানে হয়তো বা করো নাই কেউ। সো সোল প্রপার্টিশিপ তো আসলে বলার কিছু নাই, এটা জাস্ট একজন পার্সন একটা বিজনেস ফর্ম করবে। সেটা যে কোনো টাইপের হতে পারে। বাট এটার জন্য তোমাকে যে প্রসেসটা, সেটা হচ্ছে তুমি একাই বিজনেস স্টার্ট করলা সেটা সমস্যা নাই। সেটার জন্য তোমার টিন সার্টিফিকেট লাগবে, ট্রেড লাইসেন্সটা লাগবে সিটি কর্পোরেশন থেকে, ভ্যাট সার্টিফিকেট লাগবে, একটা অফিস লাগবে, বা তোমার প্রোডাক্টের প্রমোশনের জন্য হোক বা প্রোডাক্টের ইনফরমেশন মার্কেটিং এর জন্য হোক, সেটা ফেসবুক শপ বা ইউটিউব চ্যানেল থাকলে সেটা বেস্ট। দেন হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট একটা টেমপ্লেট থাকবে, অ্যাকাউন্টিং বা কস্ট ম্যানেজ মানে অ্যাসেট লায়াবিলিটিস, ওনার সিকিউরিটির বা কস্ট ম্যানেজমেন্টের একটা টেমপ্লেট। সো এইগুলো যদি তোমার রেডি থাকে, আলটিমেটলি তুমি সোল প্রপার্টিশিপ বিজনেসের জন্য তুমি প্রস্তুত। সো কেউ যদি পার্সোনালি ক্রিয়েটিভলি কোনো বিজনেস করে থাকে, বা একটা বিজনেস নিজে নিজেই থিঙ্ক করছো, বা কারো কাছ থেকে আইডিয়া নিছো একটা সোল প্রপার্টিশিপ বিজনেস তুমি রান করা, বা সেই ক্ষেত্রে অবশ্যই তোমার এই বিষয়গুলো লাগবে: টিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স। এবং ট্রেড লাইসেন্সটা তুমি কোথা থেকে পাবা সেটা এখানে দেওয়া আছে, সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ। সো টিন সার্টিফিকেট তুমি পাবা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে তুমি ভ্যাট সার্টিফিকেট পাবা। তোমার যদি জাস্ট একটা অফিস থাকলো বা দোকানদারি, অনেকে দোকানদারি করে, সো শপ দেয়, রিটেল শপ, সেই ক্ষেত্রে তোমার একটা রিটেল শপ আউটলেট, সেটা তোমার ডিজিটাল মার্কেটিং এর এখন অনেক প্ল্যাটফর্ম। সো মার্কেটিং অ্যাসপেক্টে তোমার একটা পেজ থাকলো, ফেসবুক পেজ থাকলো বা ইউটিউব চ্যানেল থাকলো, বা তুমি হচ্ছে একটা টেমপ্লেট রাখলা যে কস্ট ম্যানেজমেন্টের জন্য, অ্যাকাউন্টিং এবং কস্ট ম্যানেজমেন্টের জন্য। সো ওভারঅল এই জিনিসগুলো তোমার সোল প্রপার্টিশিপ বিজনেসের জন্য কি মাথায় রাখতে হবে, বা এই ডকুমেন্ট গুলো ম্যান্ডেটরি লাগবে তোমার: ট্রেড লাইসেন্স, ভ্যাট সার্টিফিকেট এবং টিন সার্টিফিকেট। সবাই ক্লিয়ার? জি স্যার। সো দেখি একজনকে জিজ্ঞাসা করি তোমাদের মধ্যে। আইডি 65, আইডি 65। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি মনে করো নিজেই একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছ, তোমার কি কি ডকুমেন্ট লাগবে? আমার হচ্ছে টিন সার্টিফিকেট হবে, সেটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে। তারপর আমাদের ট্রেড লাইসেন্সটা লাগে, যেটা আমাদের সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ আন্ডারে থাকবে। এরপর আমাদের একটা ভাইট সার্টিফিকেট লাগবে, যেটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে পাবো। আমাদের অফিস থাকতে হবে, একটা অফিস থাকতে হবে। দেন হচ্ছে আমাদের ফেসবুক একটা পেজ থাকবে এবং ইউটিউবে চ্যানেল থাকবে, যেটার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টের প্রমোশন করতে পারবো। দেন আমাদের অ্যাকাউন্টিং এবং কস্ট ম্যানেজমেন্টের একটা অফিস থাকবে। টেমপ্লেট
টেমপ্লেট থাকবে সেটা বিজনেসটা ম্যানেজ করার জন্য, রাইট, বিজনেসটা ম্যানেজ করার জন্য। এখন কেন বললাম এটা অ্যাকাউন্টিং এন্ড কস্ট ম্যানেজমেন্ট ম্যাটারটা এখানে আসলো কেন? অ্যাকাউন্টিং এ তো অ্যাকাউন্টিং তোমরা অনেক ডিটেলস পড়বা তোমরা একটা সেমিস্টারে। সো অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। সো দেখবা যে গ্রামগঞ্জের এই যে সোল প্রপার্টিশিপ বিজনেস বলতে তো আসলে দোকানদারদের বোঝানো হচ্ছে, এক মালিকানাধীন, একজনই মালিক। সো দোকানদার একজন, দোকানদার মালিক একজন। সো অ্যাকাউন্টিং এন্ড কস্ট ম্যানেজমেন্ট ওদের হিসাবটা কিভাবে হয়? ওরা তো আর এত এই অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি এই কস্ট এন্ড অ্যাকাউন্টিং এন্ড কস্ট ম্যানেজমেন্ট টেমপ্লেট ইউজ করে না। যারা একটু এডুকেটেড তারা টেমপ্লেট ইউজ করে, যারা এডুকেটেড না তারা কিন্তু নর্মাল প্রসেসে, ওদের এরকম ফেসবুক পেজও নাই বা হচ্ছে ইউটিউব চ্যানেলও নাই, জাস্ট একটা দোকান আছে। আর ওরা এই অ্যাকাউন্টিং এন্ড কস্ট ম্যানেজমেন্ট বলতে এখানে হিসাবটা কিভাবে করে? ওরা হালখাতার মাধ্যমে করে। যে হালখাতা হইলো, ঠিক আছে, তাহলে আমার কত টাকার মাল আমার দোকানে আছে, হালখাতা হওয়ার পর সেটা ওভারঅল ক্যালকুলেশন করে দেখে যে সেই বছরে তার কি বিজনেসে প্রফিট হইলো। হালখাতা হইলে নিজের দোকানে তার কতটুকু মাল আছে এবং কত টাকা আসলো এবং কত অ্যাসেট আছে, ওভারঅল মিলে সে দেখে যে হচ্ছে তার এই বছরে কি লাভ আসলো কি লাভ আসলো না। বাট অ্যাকাউন্টিং তোমরা ডিটেলস পড়বা যে তোমার অ্যাসেট কোনগুলো, তোমার কোনো লোন আছে কিনা, লায়াবিলিটিস আছে কিনা, বা তোমার ওনার সিকিউরিটি সেগুলো কোন লেভেলে আছে। সো আলটিমেটলি তুমি সব সময় ট্র্যাক করতে পারবা যে তোমার পজিশনটা কোন জায়গায় আছে, অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। সো যেটা বললাম যে নর্মাল ট্রেডিশনাল বিজনেসম্যান যারা আছে, দোকানদার যারা আছে, রিটেলার যারা আছে, তারা জাস্ট হালখাতা করে দেখে যে তার এই বছরে প্রফিট আসলো কি আসলো না। বাট যদি তুমি এটা অর্গানাইজড ওয়েতে টেমপ্লেট ইউজ করে করো যে অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, সো কোনগুলোকে অ্যাসেট বলতেছি আমরা, কোনগুলো লায়াবিলিটি, কোনগুলো ওনার সিকিউরিটি, এগুলো তোমরা ইন ডিটেলস একটা সাবজেক্টেই পড়তে পারবা। সো জেনারেল আইডিয়া জাস্ট এরকমই রাখলা যে তোমার অ্যাসেট বলতে তোমার বোঝাচ্ছে কি, তোমার নিজের কি সম্পত্তিগুলো আছে, তোমার কোনো লায়াবিলিটিস আছে কিনা, কোনো লোন আছে কিনা, ওনার সিকিউরিটি তোমার কি 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 আছে। সো ওভারঅল একটা জাস্টিফাই করা, প্লাস মাইনাস করা যে প্রফিট লেভেলটা কোথায় তোমার। সো পার্টনারশিপের ক্ষেত্রে আমরা বলছি যে মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 20 জন মেম্বার হতে পারে। সো এই যে এন্ড দিয়ে যত দোকানগুলো আছে আলম এন্ড ব্রাদার্স, তার মানে ওইটা আসলে পার্টনারশিপ বিজনেস, 2 জনের শেয়ার আছে। সো এই যে মেসার্স রহমান এন্ড কম, এই এন্ড পাইছো মানেই তুমি হচ্ছে বুঝতে হবে পার্টনার, মানে ওই বিজনেসের মালিক 2 জন অথবা 3 জন বা 4 জনও হতে পারে, 2 জন হওয়ার সম্ভাবনা বেশি। সো এটা তো জাস্ট চেনার জন্য। সো এখানকার মিনিমাম মেম্বার 2 জন হয়, ম্যাক্সিমাম 20 জন। So a legal form of business operation between 2 or more individual who share management and profits. So সেই ক্ষেত্রে তোমার পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কাজটা একটু লেন্দি। পার্টনারশিপ বিজনেসটা স্টার্ট করতে চাইলে এখানে যেমন তোমার সোল প্রপার্টিশিপ বিজনেস জাস্ট ইজিয়েস্ট ফ্যাক্ট, যে তোমার একটা টিন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট আর ট্রেড লাইসেন্স হলে তুমি স্টার্ট করে দিতে পারো। বাট পার্টনারশিপের ক্ষেত্রে তোমাকে পার্টনারশিপ ডিড একটা ম্যাটার, পার্টনারশিপ ডিডটা তোমাকে ক্লিয়ার করতে হবে যে কত টাইপের পার্টনার থাকবে এখানে, কোন পার্টনারের লায়াবিলিটি কতটুকু, প্রফিট লস শেয়ারিং ইস্যুটা কেমন। তো পার্টনারশিপ ডিডটা আগে থেকেই সেটা মেনটেন করতে হবে, কারণ এটা মেনটেন না করলে পরবর্তীতে নিজেদের মধ্যে একটা ঝামেলা লেগে যাবে। তো এইখানে জাস্ট যেটা বললাম যে ইয়ার ক্ষেত্রে তোমার সোল প্রপার্টিশিপের ক্ষেত্রে খুব ইজি ফ্যাক্টর যে তুমি ট্রেড লাইসেন্স নিয়ে স্টার্ট করে দিলে ভ্যাট টিন সার্টিফিকেট দিয়ে। বাট পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে তোমাকে এই পার্টনারশিপ ডিডটা ইম্পর্টেন্ট, এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এখন তুমি 4 জন বা 5 জন মিলে স্টার্ট করলা, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করতে হবে যে ডিউরেশনটা কি হবে, ক্যাপিটাল কন্ট্রিবিউশন কে কতটুকু করবে, প্রফিট লস শেয়ারিং কার কত হবে, মারা গেলে একজন কি হবে। সো ওভারঅল বিষয়গুলো তোমাকে আগে এই পার্টনারশিপ ডিডটা আগে ক্লিয়ার হতে হবে সবার মধ্যে। সো সবার মধ্যে যখন এই বিষয়টা ক্লিয়ার, 5 জন মিলে তোমরা পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে গেলা, সবার মধ্যে আগে এই পার্টনারশিপ ডিডটা ক্লিয়ার হতে হবে যে প্রফিট শেয়ারিং কে কতটুকু নেবে, ক্যাপিটাল কে কতটুকু ইনভেস্ট করবে, সো কে কোন টাইপের পার্টনার, সেগুলো সবকিছু একদম এ টু জেড ক্লিয়ার হওয়া লাগবে আগে এই পার্টনারশিপ ডিড। এরপরে তুমি এই যে প্রসেসটা, এই প্রসেসে তোমাকে কাজ করতে হবে।
যেটা একটু একটু লেন্দি, সোল প্রপার্টি হিসেবে চাইতে এটা একটু লেন্দি, যে তোমার এই একটা স্ট্যাম্প আছে 2000 টাকার স্ট্যাম্পে তোমার এগ্রিমেন্টটা করতে হয়। তো এই নামের ক্লিয়ারেন্স তোমাকে আগে এই যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে তোমার তুমি যে নাম চাচ্ছ আগে দেখতে হবে, নামটা দিয়ে এন্ট্রি দিয়ে দেখতে হবে ওই নামে আছে কিনা। ওই নামে যদি আগেই থেকে থাকে তোমাকে নামটা একটু চেঞ্জ করতে হবে। সো need to apply for registering the name by giving the bank fee. So তুমি যখন দেখলা যে এই ওই রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস ওখানে সার্চ দিলা, এই যে এখানে সেটা দেওয়া আছে। তো প্রথমে আসি যে 2000 টাকার স্ট্যাম্পে তোমাদের এই এগ্রিমেন্টটা করতে হবে, যেহেতু তোমরা 5 জন মিলে একটা পার্টনারশিপ বিজনেস করতে যাচ্ছ ধরে নিলাম। তো 2000 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্টটা করতে হবে এবং এই রেজিস্ট্রেশন করতে হবে। সেই ক্ষেত্রে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আগে তুমি যে নামটা রাখতে চাচ্ছ সেটা দিয়ে আগে সার্চ দিবা যে এই নামে আগে আছে কিনা। যদি থাকে তোমাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে যেটা নাই সেই নামটা রাখতে হবে। দেন সেটা নিড টু অ্যাপ্লাই ফর রেজিস্টারিং দ্য নেম, যে নেমটা তুমি পাইলা সেটা রেজিস্টার করার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে একটা ব্যাংক ফি দিয়ে, বাই গিভিং দ্য ব্যাংক ফি। একটা ব্যাংক ফি আছে নির্দিষ্ট ভাবে, তুমি ব্যাংক ফিটা দিয়ে ওই নাম রেজিস্টারের জন্য তুমি অ্যাপ্লাই করবে। তাহলে প্রথমে 2000 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্টটা করতে হয়। আর একটা হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার নামটা দিলা, মানে পার্টনারশিপ বিজনেসের নামটা দিলা। যদি দেখো যে এই নামটা নাই, অন্য কেউ ব্যবহার করে নাই, সেক্ষেত্রে তুমি এই নামটা রেজিস্ট্রেশনের জন্য তুমি অ্যাপ্লাই করবে বা ব্যাংক ফি দিয়ে। এরপরে ওই নামটা ইউজ করে তুমি এগ্রিমেন্টটা হচ্ছে কমপ্লিট করবা। তো এরপরে সেটা নোটারি অফিস থেকে নোটারি করবা। এরপরে এই রেজিস্ট্রেশনের জন্য, এই রেজিস্ট্রেশন যেহেতু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে বিজনেসটা, সো এইটার রেজিস্ট্রেশনের ব্যাংক ফিটা তোমাকে ওই আরজিএসসি তে দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য একটা ব্যাংক ফি আছে, সেটা তোমাকে প্রোভাইড করতে হবে আরজিএসসি তে। সো এরপরে তোমার যে জিনিসগুলো ড্রপ করতে হবে আরজিএসসি তে সেটা হচ্ছে এগ্রিমেন্ট কপি, যে এগ্রিমেন্টটা তুমি প্রিপেয়ার করলা। তো তারপরে পার্টনার্স এর ন্যাশনাল আইডি, ফটো, নেম ক্লিয়ারেন্স, রেজিস্ট্রেশন ফি, এগুলো হচ্ছে তোমাকে আরজিএসসি তে ড্রপ করতে হবে। ড্রপ করার পর তারা তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে। সো তখনই তুমি কিন্তু এই পার্টনারশিপ বিজনেসের জন্য মানে তুমি ওকে, তুমি পার্টনারশিপ বিজনেসে এন্ট্রি করতে পারতেছো। এবং এই সার্টিফিকেট দিয়েই তুমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবা, এক্সপোর্ট লাইসেন্স করতে পারবা, ইম্পোর্ট লাইসেন্স করতে পারবা, এভরিথিং। সো আমি যদি একদম আরেকবার বলি, এইটা তুমি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে 2000 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্টটা করতে হয়। সেই ক্ষেত্রে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস এর ওয়েবসাইটে গিয়ে তোমার নামটা আগে এন্ট্রি দিবা, যে নামে তুমি পার্টনারশিপ বিজনেসটা করতে চাচ্ছ। যদি দেখো ওই নামে আছে তখন তোমাকে কিছুটা চেঞ্জ করতে হবে, এমন নাম নিয়ে আসতে হবে যেটা এই নামে আর কোনো বিজনেস অর্গানাইজেশন ফরমেশন নাই। তখন তুমি নামটা ওকে হলো যে এই নামে আর কোনো অর্গানাইজেশন নাই, তখন এই নামটা রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে একটা ব্যাংক ফি দিয়ে। যখন সেটা হয়ে যাবে, এই নাম ইউজ করে তোমাকে এগ্রিমেন্টটা কমপ্লিট করতে হবে এবং সেটা নোটারি অফিস থেকে নোটারি করতে হবে। এবং ফাইনালি রেজিস্ট্রেশন করার জন্য একটা ব্যাংক ফি আছে, এটা তোমাকে আরজিএসসি তে দেওয়া লাগবে। দেখো, ব্যাংক ফি ফর রেজিস্ট্রেশন এট আরজিএসসি ইজ ম্যান্ডেটরি। সো রেজিস্ট্রেশনের জন্য ব্যাংক ফিটা এটা আরজিএসসি তে দিতে হবে। এরপরে তোমাকে কিছু ডকুমেন্টস ড্রপ করতে হবে আরজিএসসি তে। সেগুলো হচ্ছে কি কি? সেগুলো হচ্ছে এগুলো: এগ্রিমেন্ট কপি, পার্টনার্স এনআইডি, এই জিনিসগুলো। এরপরে তারা তোমাকে একটা ডিজিটাল সার্টিফিকেট দিবে, তখনই তুমি এই পার্টনারশিপ বিজনেসের জন্য পার্টনারশিপ বিজনেসটা রান করার জন্য ওকে। এবং তুমি এই ডিজিটাল সার্টিফিকেটের দ্বারাই পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্ট, এক্সপোর্ট লাইসেন্স বা ইম্পোর্ট লাইসেন্স এগুলো করতে পারবা। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এটা একজন যে কোনো একজন এক্সপ্লেন করবা। আইডি 76 or 77, যে কোনো একজন 76 or 77 একটু এক্সপ্লেন করবো।
করবেন যে আপনার পার্টনারশিপ ডিড রেজিস্ট্রেশনের প্রসেসটা কি? একটু ফাস্ট করবেন। 77 or 76? স্যার 76 এর একটু প্রবলেম হচ্ছে, মানে আপনি আচ্ছা হচ্ছে না, একটু আচ্ছা প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 80, আইডি 80। জি স্যার। হ্যাঁ আপনি একটু এক্সপ্লেন করবেন, পারবেন আমরা আপনি? যদি জি স্যার, ওকে আমরা যদি বাংলাদেশে একটা হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট একটা মানে 2000 টাকার স্ট্যাম্পে আমাদের এগ্রিমেন্টটা লাগবে, যেখানে হচ্ছে গিয়ে বিজনেসের বিভিন্ন অ্যাসপেক্ট গুলো লেখা থাকবে আর কি। তারপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আরজিএসসি ওয়েবসাইটে যে আমরা যে নামে হচ্ছে গিয়ে বিজনেসটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি সে নামটা দেখবো যে আছে কিনা। যদি থাকে মানে অন্য কোনো কোম্পানি না থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারবো, আর যদি থাকে তাহলে আমাকে চেঞ্জ করে ইউজ করতে হবে আর কি। তারপরে আমরা হচ্ছে গিয়ে একটা মানে ব্যাংক ফি দিয়ে ওই নামটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে ওই নামটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে এগ্রিমেন্টটা বানাতে পারবো। তারপরে নোটারি হচ্ছে নোটারি অফিস থেকে ওটা হচ্ছে নোটারি করতে হবে। দেন হচ্ছে গিয়ে আরডিসি তে আমাদের বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে আর কি ব্যাংক ফি দিয়ে। তারপরে কিছু ডকুমেন্টস ড্রপ করতে হবে। আর তারপরে হচ্ছে গিয়ে আমরা ডিজিটাল মানে আমাদের বিজনেসের ডিজিটাল সার্টিফিকেটটা পাবো আর কি, ব্যাংক ওকে লাইসেন্স বা এগুলো আর কি। ওকে 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 ভেরি গুড। সো তার মানে দেখেন যেহেতু আপনি এই শুরুর দিকে কিন্তু বিজনেস অর্গানাইজেশন বা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ গুলো বা ম্যানেজমেন্ট ফাংশন গুলো এই এই সাবজেক্টে এই জিনিসগুলোই ফোকাস করা হয়েছে। ফাইনালি এইখানে বিজনেস অ্যানালাইসিস এর টুলস টেকনিক গুলো আসবে। সো এই জিনিসগুলো যে পার্সোনাল লাইফে যেন কখনোই কনফিউশন না আসে যে হচ্ছে আমাকে একটা পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে চাইলে আমাকে কি করতে হবে, বা আমি একটা সোল প্রপার্টিশিপ বিজনেস স্টার্ট করব আমাকে কি করতে হবে, আমি একটা নিউ বিজনেস ডেভেলপ করব কোন কোন টুলস দিয়ে অ্যাপ্লাই করে সেটা আমি কাজ করব, আমার কি বিজনেসটা ট্রেডিশনাল নাকি ক্রিয়েটিভ বিজনেস। সো চিন্তা করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে তুমি যদি নিউ বিজনেস নিয়ে আসো সেটা তোমার আলাদা বিষয়। সো আবার ট্রেডিশনাল বিজনেসও থিঙ্ক করা যেতে পারে। সো দেখতে হবে যে আসলে তুমি এই যে টপিক গুলো যে তুমি পার্টনারশিপ একটা বিজনেস স্টার্ট করতেছো, তুমি প্রসেসটা জানো, তুমি সিস্টেমটা জানো, বা সোল প্রপার্টিশিপের জন্য তুমি সিস্টেমটা জানো। সো তোমার বিজনেসটা কি ট্রেডিশনাল নাকি ট্রেডিশনাল না নাকি ক্রিয়েটিভ বিজনেস। সো থিঙ্ক করতে হবে এই জিনিসগুলো কোথায় কোন নলেজটা অ্যাপ্লিকেবল হবে এটা বলা মুশকিল। প্রত্যেকটা জিনিস সম্পর্কে রিয়েল লাইফ আন্ডারস্ট্যান্ডিং মানে রিয়েল সিচুয়েশন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সো আজকে আমি এই পার্টনারশিপ পর্যন্ত রাখবো। নেক্সট ডেতে আমি হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি দিয়ে স্টার্ট করবো। সো আজকে যেহেতু স্টার্ট হইলো তোমাদের সাথে, আমি আবারও বলছি যে রিভিউ ক্লাসে আসলে সবকিছু দেখানো হবে না, কিছু কোর টপিক বা যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো এমফাসাইজ দেওয়া হবে। যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে মোর এমফাসাইজ দেওয়া হবে রিভিউ ক্লাসে। কিছু কিছু জিনিস তোমাদের বাসাতেই পড়তে হবে। সো স্পেশাল কোনো টপিক নিয়ে প্রবলেম থাকলে সেটা সিআর এর মাধ্যমে মেল করে, যেন সিআর যাতে আমাকে মেল করে নেক্সট ক্লাসের আগেই। তো আমরা পার্টনারশিপ দিয়ে স্টার্ট করলাম। কারো কারো কোনো কনফিউশন আছে? না স্যার, বাট একটা কথা ছিল স্যার, মানে আমার হ্যাঁ বলো। স্লাইড করা হবে, হ্যাঁ বুঝি নাই। আমাদেরকে স্লাইড গুলো কি প্রোভাইড করা হবে? হ্যাঁ স্লাইড সম্পূর্ণ স্লাইড দেওয়া আছে তোমাদের। এরপরেও যদি কারো কাছে মানে যদি সিআর 3 জন বা তোমাদের কারো কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে আমি আবারও টোটালটা দিয়ে দিব, সমস্যা নেই। আমার টোটাল এই পার্টের টোটাল স্লাইড তোমাদের দেওয়া আছে, সিআর 3 জনকে দেওয়া আছে। তো তারপরেও যদি তাদের কাছে কোনো মিস্টেক থাকে, যদি না থাকে ডকুমেন্ট, সেই ক্ষেত্রে আমি আবারও টোটালটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। সো আজকে আমরা পার্টনারশিপ বিজনেসের এই পজিশনে রাখলাম। এর পরের দিন থেকে আমরা জয়েন্ট স্টক কোম্পানিতে স্টার্ট করব। সো আমি যেটা বললাম, সিআর আসো তোমাদের? সিআর? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি জাস্ট চিন্তা করবা, বা সিআর আরো 2 জন যারা আছো দেখবা যে আমার অংশে স্পেশাল কোনো টপিকে এমফাসাইজ দেওয়া লাগবে কিনা। সেটা যদি থাকে নেক্সট উইকের আগেই আমাকে একটা মেল করে দিবা টপিক গুলো লেখা, ঠিক আছে?
আর অ্যাজ জি স্যার। ইউজুয়াল তো আমি আমার অ্যাসপেক্টে ডকুমেন্ট পড়াবই, সেটা সমস্যা নেই। ক্লিয়ার? জি স্যার, ওই সবার কাছ ওকে। থেকে শুনে যেটা লাগবে আপনাকে জানাই দেবো। নেক্সট উইকের আগেই, নেক্সট রোববারের আগেই তুমি যদি কারো আমার পার্টের অংশে কোনো জায়গায় বেশি প্রবলেম থাকে বা মোর এমফাসাইজ দেওয়ার জন্য ইস্যু থাকে, সেই ক্ষেত্রে তুমি ওই 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 কন্টেন্ট গুলো লিখে বা ওই টপিক গুলো লিখে মেল করে দিবা। আর আজকে আমরা পার্টনারশিপ বিজনেসে শেষ করলাম, নেক্সট ডে তে আমরা স্টার্ট করব জয়েন স্টক কোম্পানি থেকে। আর আজকের ইস্যু নিয়ে বা কোনো ইস্যু নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে বা কোনো কথা বলার আছে? পড়াশোনার বাইরে ভিতরে যে কোনো কিছু হতে পারে, কোনো কোশ্চেন বা কোনো সে আছে তোমাদের? একটু ফাস্ট করবা। স্যার মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে, আজকে আমরা শেষ আচ্ছা করতে পারি। আচ্ছা, ওকে তাহলে আজকে এ পর্যন্ত। খোদা হাফেজ।